সো আমি জাস্ট একটা কোড লিখতেছি, ঠিক আছে? এটা কারো লেখার দরকার নেই। এই কোডটা হচ্ছে আমরা জাস্ট অ্যানালাইসিস করব, ঠিক আছে? একটা রিকার্সিভ কোড, ইন্টিজার এফ ইন্ট ওয়াই। ওকে। সো এই জিনিসটা কি বলতে পারবা যে কত, এই কোডটা কি সিমুলেট করে একজন একটু বলো তো এটার আউটপুট কত আসবে? মানে একজন না, মানে সবাই সিমুলেট করো, ঠিক আছে? খাতা কলমে, কোডে না, ঠিক আছে? খাতা কলমে সিমুলেট করে বলো যে কি হবে, মানে এটার কত আউটপুট আসবে। করো এটা সবাই, করো, ঠিক আছে? সো মানে আমরা এখন যে ক্লাস টাইম যেটা করব, সেটাতে আমরা যেটা করব, থিওরি কনসেপ্ট বোঝাচ্ছে বেশি প্র্যাকটিস করব। সো এই সময়টা কেউ আসলে বসে থাকবে না, ঠিক আছে? তো সবাই এই টাইমটুক মানে অ্যাটলিস্ট কাজ করবা যে কি হচ্ছে ক্লাসে সেটা ধরার চেষ্টা করবা, তাহলেই বেস্ট আউটকাম আসবে। ঠিক আছে, শুরু করো সব। এটা সিমুলেট করা শুরু করো। আর আমাকে জাস্ট হচ্ছে এরপর যে কোনো একজন যার হয়ে যাবে, সে একজন জাস্ট বলো যে হয়ে গেছে, অ্যান্সার বলার দরকার নেই। স্যার হয়ে গেছে। হয়ে গেছে, দুইজনের হয়েছে। আচ্ছা, আরেকটু ওয়েট করি। আচ্ছা, একটু হ্যান্ড রাইজ করবা কার কার হয়েছে। ইলোরার হয়েছে, ফাইন। নুডাইয়া, ভেরি গুড। ওকে, এখনো অনেকেরই হয়নি, তাহলে আরেকটু ট্রাই মারো। হইলে হ্যান্ড রাইজ করো, যার যার হয়েছে সে হ্যান্ড রাইজ করে ফেলো। আচ্ছা, আমার কথা ক্লিয়ারলি শোনা যায় তো, তাই না? মানে আস্তে বা কেটে কেটে আসে, এরকম কি হচ্ছে? আমার কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? ইয়েস স্যার। ওকে, আচ্ছা ঠিক আছে। 17 অ্যান্সার আসছে কার কার? 17, 17। সাকিবের 17 আসছে। ওকে, স্যার আমারও 17 আসছে। ওকে ফাইন। তার মানে মোটামুটি মনে হচ্ছে সবাই ঠিক আছে, ঠিক আছে। সো এটার অ্যান্সার 17ই হবে, ঠিক আছে। আচ্ছা, এখন এই যে যে আমরা একটা রিকার্সিভ কোড দেখলাম না, এইটাকে সিমুলেট তো করলাম। হ্যাঁ, মানে সবাই যে যার মতো করে সিমুলেট করছি, ঠিক আছে। বাট এটাকে যদি আমরা আমাদের ওই যে ডিসক্রিট ম্যাথমেটিক্স এর মতো করে সিমুলেট করি, একটু দেখি তাহলে কেমন হয় সিমুলেশনটা, ঠিক আছে? এবং ওই ক্ষেত্রে মানে ডিসক্রিট ম্যাথমেটিক্স আমরা যেভাবে সিমুলেশন পড়ে আসতাম, সেই সিমুলেশন গুলো আসলে সিমুলেশন করার জন্য ইজি, ঠিক আছে। সো আমরা এই ফাংশনটাকে এইভাবে লিখতে পারি যে ফাংশনটা হচ্ছে এফ, ঠিক আছে, আর তার দুইটা প্যারামিটার হচ্ছে এক্স এবং ওয়াই, ঠিক আছে। এক্স কমা ওয়াই ইজ ইকুয়াল টু, আমরা, ঠিক আছে, যেহেতু রিটার্ন করে, ঠিক আছে, রিটার্ন মানে কি ইজ ইকুয়াল টু, রিটার্ন মানে ইজ ইকুয়াল টু, ওইটা আমরা বলছিলাম যে এই ফাংশনের ভ্যালু হচ্ছে এইটা। তার মানে এফ অফ এক্স কমা ওয়াই এর ভ্যালু হচ্ছে এফ অফ এক্স মাইনাস ওয়ান কমা এক্স প্লাস ওয়াই। এবং এই ফাংশনের আরো একটা ডেফিনেশন আছে, কারণ কি
ইফ এক্স 0 হলে সে এক ধরনের রিটার্ন করে, আদারওয়াইজ সে অন্য ধরনের রিটার্ন করে। তার মানে আমরা বলতে পারি, আরো একটা পয়েন্ট বলতে পারি সাথে সাথে, যে এফ অফ 0, y ইজ ইকুয়াল টু y, তাই না? এরকমই দাঁড়াচ্ছে না ফাংশনের ডেফিনেশনটা? দুইটা ডেফিনেশন আছে, এইটা একটা, এটা একটা, ঠিক আছে। সো আমরা এখন এফ অফ 5, 2 তে 2 কে সিমুলেট করার চেষ্টা করি। এফ অফ 5, 2 ইকুয়াল টু, এই রিটার্নটা যদি না থাকতো আমরা কিন্তু এখানে ইকুয়াল সাইন দিতে পারতাম না। ইটস ভেরি ইম্পর্টেন্ট, এই কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে আমরা যদি এখানে, আমরা অনেক সময় রিটার্ন স্টেটমেন্ট মিস করে যাই, ঠিক আছে। দেখা যায় শুধু ফাংশন কল করে রাখছি, মানে জাস্ট আমি এটার ক্ষেত্রে বলতেছি না, বাট দেখা যায় আমরা নর্মাল যখন অনেক কোডে আসে আমরা করি রিটার্ন মিস করে যাই। রিটার্ন মিস না করলে কিন্তু কখনোই একটা ফাংশনের ইকুয়াল হিসাবে আরেকটা কিছু লেখা যাবে না। তো রিটার্ন মানে এই ফাংশনের ভ্যালু, বা এই ফাংশনটা যেটা রিটার্ন করতেছে, বা ওই ফাংশনের মানে ইকুয়ালিজমটা আর কি, ঠিক আছে। সো এফ অফ 5, 2 কে আমরা কিভাবে লিখতে পারি? এফ অফ, আচ্ছা নিচে নিচে লিখি, হ্যাঁ, এফ অফ 5, 2 কে আমরা লিখতে পারি এফ অফ 4, 7, তাই না? এভাবে লিখতে পারি না? এফ অফ এক্স ওয়াই কে কি লিখতে পারি? এফ এফ অফ এক্স মাইনাস 1, এই যে এক্স এর থেকে 1 কম এবং এক্স প্লাস ওয়াই এর যোগফল, তার মানে 5 এর থেকে 1 কম এবং এদের দুইজনের যোগফল। এই আবার এফ অফ 4, 7 কে আবার আমি লিখতে পারি ইকুয়াল, ঠিক আছে। এই যে ইকুয়াল কেন লিখলাম? কারণ এই যে রিটার্ন লেখা আছে তাই। এফ অফ 3, 11, ঠিক আছে। এরপরে এফ অফ 3, 11 কে লিখতে পারি 2, 14। এফ অফ 2, 14 কে কি লিখতে পারি? এফ অফ 1, 16। এফ অফ 1, 16 কে কি লিখতে পারি? এফ অফ 0, 17। এইবার এইবার এইটাকে এই ধাপে না ফেলে আমরা কি করব? এটাকে এই ধাপে ফেলবো। কারণ কি? কারণ আমরা প্রথমে ঢুকেই চেক দেই যে এক্স এর ভ্যালু 0 কিনা। আগে কিন্তু এই ফাংশন কল করি না, আগে কিন্তু এইটা কল হয় না, আগে চেক হয় এক্স ইজ ইকুয়াল টু 0 কিনা। তার মানে এইটার প্রায়োরিটি কিন্তু আমার হাই, ঠিক আছে। এইটার প্রায়োরিটি আমার কাছে হাই, তার মানে কোনোবার যদি এই ডেফিনেশনে পড়ে, তার মানে সঙ্গে সঙ্গে আমি এই ডেফিনেশনেই ফেলাবো। এই ফাংশনের দুইটা ডেফিনেশন, একটা হচ্ছে এইটা, আরেকটা হচ্ছে এইটা। কিন্তু আমি সবসময় আগে এই ডেফিনেশনে ফেলানোর চেষ্টা করি, কারণ কি আগে চেক করা আছে যে ইফ এক্স ইকুয়াল টু 0 কিনা। বোঝা গেছে? তার মানে এফ অফ 0, 17 এখন এই ডেফিনেশনে পড়ছে। সো 0, 17 এফ অফ 0, y এর ভ্যালু হচ্ছে আমার y, এই যে এক্স ইকুয়াল টু 0 হলে রিটার্ন করতেছি y। তার মানে এই ফাংশনের ভ্যালু এই যে এইটা ইকুয়াল টু হচ্ছে আমার 17। তার মানে এফ অফ 5, 2 হচ্ছে এটার সমান, এটা আবার এটার সমান, এটা আবার এটার সমান, এটা এটার সমান, এটা এটার সমান, এটা 17 এর সমান। তার মানে আলটিমেটলি আমরা বলতে পারি এফ অফ 5, 2 ই হচ্ছে আমার 17। তার মানে এফ অফ 0, 17 রিটার্ন করবে, ঠিক আছে। তার মানে কি এফ, আচ্ছা তার মানে একটু সিমুলেশন আরেকটু দেখাই, আরেকটু ডিটেলসে দেখাই। ইজ ইকুয়াল টু এফ অফ 0, 17, এইটার ভ্যালু হচ্ছে 17। তার মানে আমি বুঝলাম যে এফ অফ 0, 17 এর ভ্যালু হচ্ছে 17, তাই না? তার মানে একটা একটা করে এখন নিচের থেকে একটা একটা করে ফাংশন সলভ করা শুরু করি। তার মানে এফ অফ 0, 17 এর ভ্যালু 17, ফাইন। তার মানে এফ অফ 0, 17 এর জায়গায় আমি 17 কে বসাইলাম। তার মানে এখান থেকে আমি বুঝতে পারতেছি যে এফ অফ 1, 16 এর ভ্যালু 17, তাই না? এবার নিচের থেকে উপরে আসতেছে 1/1, ঠিক আছে। তার মানে আমি বলতে পারি, আচ্ছা ঠিক আছে, তার মানে এফ অফ 1, 16 কে আমি মুছে 17 লিখলাম। তার মানে এখন আবার কি দেখতে পারতেছি যে এফ অফ 2, 14 ইজ ইকুয়াল টু 17। তার মানে কি করতে পারি? এফ অফ 2, 14 কে মুছে 17 লিখতে পারি, ঠিক আছে। এবার আবার কি দেখলাম? এফ অফ 3, 11 ইকুয়াল টু 17। তার মানে এফ অফ 3, 11 কে মুছে আমি লিখতে পারি 17। এইবার কি দেখতে পাচ্ছি? এফ অফ 4, 17 ইকুয়াল টু 17। তার মানে এফ অফ 4, 17 কে আমি মুছে লিখতে পারি 17। তার মানে এফ অফ 5, 2 ইজ ইকুয়াল টু 17, এইটাই আমি চাচ্ছিলাম, ঠিক আছে। তো আমি জাস্ট আবার আগের লেখাগুলো একটু ব্যাক করি, হ্যাঁ। কেন ব্যাক করতেছি?
আচ্ছা, সো এফ অফ 0,17 এর ভ্যালু যখন 17 হইলো, তখন কিন্তু সেটা এক লাফ দিয়ে এফ অফ 5,2 এর ভ্যালু হিসেবে অ্যাসাইন হয় না। এক লাফ দিয়ে এটা কখনোই এফ অফ 5,2 এর ভ্যালু অ্যাসাইন হয় না। এইটা সিঁড়ি দিয়ে উঠছে, 17টা 1/1 উপরে উঠছে, 1/1 উপরে উঠছে, 1/1 উপরে উঠছে। আর এই সিঁড়িটা হচ্ছে কি, এই সিঁড়িটা হচ্ছে ইকুয়াল সাইনটা বা এই রিটার্ন স্টেটমেন্টটা। সো আমরা এই এক্সাম্পলটা আমি কেন বুঝাইলাম, আমরা অনেক সময় এখানে রিটার্ন স্টেটমেন্টটা বন্ধ করে দিই, দেই না, ঠিক আছে, ভুলে দেই না, মানে বুঝতে পারি না অনেক সময় যে এখানে রিটার্ন স্টেটমেন্ট দিতে হবে, এটা অনেক সময় মাথায় আসে না। তখন হয় কি, এই ইকুয়াল সাইন গুলো বন্ধ হয়ে যায়, ইকুয়াল সাইন গুলো বন্ধ হয়ে যায়, ইকুয়াল সাইন বন্ধ হয়ে যায়, ইকুয়াল সাইন বন্ধ হয়ে যায়। ঠিক আছে, তার মানে কি, এইখানে আমি এফ অফ 0,17 এর ভ্যালুকে কিন্তু আমি 17 বলতে পারতেছি না, কারণ তারা তো ইকুয়াল না। ইকুয়াল না হলে কেন আমি এফ অফ 0,17 এর ভ্যালু 17 বললাম? বা ঠিক আছে, মানে বুঝতে পারতেছি আলটিমেটলি যে এইখানে রিটার্ন স্টেটমেন্ট গুলো কেন লাগতেছে। তার মানে ইকুয়ালটাই কিন্তু আমাকে ডিফাইন করতেছে যে এফ অফ 17 এর ভ্যালু হচ্ছে আলটিমেটলি 17। বুঝছি না? মানে ম্যাথমেটিক্যালি এই যে ইকুয়ালটা আমার ফাংশন ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে রিটার্নের কাজ করে। বুঝতে পারছি? এটা কি বুঝছি আমি, মানে আমি যে থিমটা বুঝাতে যাচ্ছিলাম, এটা কি সবাই বুঝতে পারছি এই জিনিসটা? ওকে, সো আমরা এইবার এই জিনিসটা আরেকটু অ্যানালাইসিস করি, ঠিক আছে? সাপোজ ধরো, আচ্ছা মানে অ্যানালাইসিস বা অ্যানালিস্টদের কাজ কি বলতে পারো? ডেটা অ্যানালিস্ট মানে শুনছো না এরকম টার্ম, শুনছো না, ডেটা অ্যানালিস্ট বা এই ধরনের জিনিস, মানে এই ধরনের কাজ যারা করে, ঠিক আছে, শোনার কথা। যেরকম ক্রিকেট যখন হচ্ছে খেলতে মানে খেলা দেখতে বসো, তখন যখন দেখায় যে সাপোজ হচ্ছে কেউ একজন একটা খুব কম বলে হচ্ছে 100 রান করলো, ঠিক আছে, সাপোজ, তখন দেখায় যে হ্যাঁ এটা হচ্ছে সাপোজ বাংলাদেশের জন্য সবচেয়ে বেস্ট রেকর্ড। তার মানে আলটিমেটলি এখানে জিনিসগুলো কি হয়, যে এখানে অ্যাকচুয়ালি একটা ডেটা অ্যানালাইসিস থাকে, ঠিক আছে, যে হ্যাঁ মানে অনেকগুলা ডেটার মধ্যে থেকে তারা ডেটাগুলোকে অ্যানালাইসিস করে বলে যে এই যে যে হচ্ছে আজকের যে স্কোরটা হলো, এই স্কোরটা দেখা যাচ্ছে যে হ্যাঁ বাংলাদেশের মধ্যে সবচেয়ে, হ্যাঁ খুব দ্রুততম সেঞ্চুরি, ফর এক্সাম্পল, জাস্ট আমি একটা এক্সাম্পল দিচ্ছি। তার মানে আলটিমেটলি কি, ডেটা অ্যানালিস্টদের ক্ষেত্রে আলটিমেটলি এই যে যে তার মানে তাদের সবচেয়ে বেশি যে দরকার, যে জিনিসটা দরকার একজন ডেটা অ্যানালিস্টের ক্ষেত্রে, সেটা হচ্ছে অবজারভেশন পাওয়ার। ঠিক আছে, অবজারভেশন পাওয়ার। সো এটা কেন বললাম, ঠিক আছে, এখন আমি যদি তোমাদেরকে এই ডিরেক্ট বলি যে আচ্ছা এইখানে এইটা তো আমি জাস্ট ভ্যালু দিয়ে সিমুলেট করলাম, বাট এইখানে কি টাইপের, মানে এই ফাংশনটা আসলে কি ধরনের কাজ করতেছে, কি টাইপের, মানে আমি জেনারেলাইজ কাজ জানতে চাচ্ছি যে এই ফাংশনটা আসলে কি ধরনের কাজ করে, সেইটা কি কেউ বলতে পারবে অ্যানালাইসিস করে এই ফাংশনটা কি টাইপের? এবং অ্যানালিস্টদের প্রথম কাজ হচ্ছে প্রথমেই গিভ আপ না করে দিয়ে যে আমি পারবো না, এই চিন্তা না করে কোনো না কোনো ভাবে এটার একটা ক্লু বের করা, যে আচ্ছা দেখি তো আমি কিছু প্যাটার্ন অবজার্ভ করি বা অন্য কোনো একভাবে ট্রাই করে এই জিনিসটাকে আমি দেখি কোন একটা প্যাটার্নে বা কোন একটা ধারার মধ্যে আনতে পারি কিনা, ঠিক আছে, বা কোনো একটা কমন ওয়েতে আনতে পারি কিনা। এটাই হচ্ছে অ্যানালিস্টদের কাজ, ঠিক আছে। সো অ্যানালিস্টদের প্রথম কাজই হচ্ছে ডোন্ট গিভ আপ, ঠিক আছে, যে ছেড়ে দিব না, যে পারি না, ঠিক আছে, এটা কঠিন লাগে, এটা পারি না। সো এখন আমি জানতে চাচ্ছি যে অবশ্যই এটা একটা ধারাটা অ্যানালাইসিস করার একটা জায়গা আছে। সো কেউ কে মানে সবাই সবাই ঠিক আছে, সবাই এই জিনিসটা একটু ট্রাই করো যে এই ধারাটা আসলে আগাচ্ছে কিভাবে, ঠিক আছে, বা এই রিকার্সিভ ফাংশনটা কিভাবে আগাচ্ছে, ঠিক আছে, এটা একটু চিন্তা করো সবাই, কেউ বের করতে পারো কিনা, ঠিক আছে, আমি একটু সময় দিই। সো 11টা 8 পর্যন্ত টাইম, 11টা 8 এর মধ্যে দেখো যে কে কতটুকু আগাইতে পারো এই ধারাটাকে, মানে কিরকম ভাবে চলতেছে বা কি প্যাটার্নে কাজ করতেছে, ঠিক আছে, এটাকে বের করতে পারো কিনা। পারবা আশা করি, এটা খুব সহজ, ঠিক আছে, কর্নিকের জন্য একেবারে সহজ। ঠিক আছে, তো 11টা 8 পর্যন্ত ট্রাই। স্যার কোয়েশ্চেনটা কি আরেকবার একটু বলা যাবে? আমি ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম। কোশ্চেনটা হচ্ছে এটা, যে এইখানে আমরা তো সিমুলেশনটা দেখছিলাম, আমি যে সিমুলেশনটা করছিলাম, জি স্যার। হ্যাঁ ফাংশনের সিমুলেশন, তো সিমুলেশনটা করছি আমি আলটিমেটলি একটা ভ্যালু দিয়ে, তাই না? বাট এই ফাংশনটা আসলে কি টাইপের বা কিভাবে কাজ করতেছে সেই জিনিসটা আসলে আমি জানতে চাচ্ছি, ঠিক আছে, বুঝতে পারছো? মানে এই কি প্যাটার্ন বা কি প্যাটার্নে সে কাজ করতেছে বা কোন
জেনারেল কাজটা আলটিমেটলি সে করতেছে, ঠিক আছে, সেই ধরনের কিছু একটা জানতে যাচ্ছি, যে ফাংশনটা কি টাইপের কাজ করে। সাপোজ হ্যাঁ 1 থেকে এক্স পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল বের করে, বা এক্স থেকে এতগুলো সংখ্যার যোগফল বের করে, বা ঠিক আছে এটা সাপোজ এরকম এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব এরকম একটা সিরিজকে ডেনোট করে, ঠিক আছে, মানে ভ্যারিয়েবল দিয়ে আমি জানতে চাচ্ছি যে এই জিনিসটা আসলে কিভাবে কাজ করে, বুঝছো? এটা হচ্ছে কোশ্চেন। সো এটার জন্য 11টা 8 পর্যন্ত টাইম, ঠিক আছে, তোমরা একটু ট্রাই করতে থাকো, আমি জাস্ট 2 মিনিটস এর মধ্যে আসতেছি। ওকে, কার কার হই, কেউ কি হেল্প করতে পারবা আমাকে? সাকিব হ্যান্ড রেজ করছে, সাকিবের হয়েছে না? স্যার এখানে কি মানে এক্সটা এক এক করে কমতেছে আর ওয়াইটা এক্স করে করে বাড়তেছে? না ওয়াই তো বাড়ে না। ও মানে হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ মানে ওয়াই বাড়ে, হ্যাঁ হ্যাঁ বলো বলো। এখানে এক্স হচ্ছে এক্স থেকে 0 পর্যন্ত যোগ হবে আর ওয়াইটা যোগ হবে। এক্স হচ্ছে, আবার বলো। এক্স থেকে 0 পর্যন্ত যোগ হবে এক্স থেকে 0 পর্যন্ত যোগ হবে, ফাইন। আর এরপরে ওয়াইটা যোগ হবে। ওয়াইটা যোগ হবে, একটু পার্ট মিসিং করছো, ঠিক আছে, একটু পার্ট মিসিং করছো, বাট কাছাকাছি অ্যান্সার গেছে। স্যার এখানে এক্স এর সিকোয়েন্সটা 5 4 3 2 1 0 আর ওয়াই এর এখানে সিকোয়েন্সটা এক্স হচ্ছে থেকে ওয়াই 1 প্লাস পর্যন্ত এক্স। যোগ। ওকে, সো আমি দেখাই, ঠিক আছে, আমি দেখাই দিচ্ছি এটা। সো ঠিক আছে, মোটামুটি না মানে প্রত্যেকেরই একটু পার্ট মিসিং আছে, বাট ঠিক আছে, মানে কাছাকাছি আছে আছে অ্যান্সার। সো আমি যদি এরকম একটা সিরিজকে অ্যানালাইসিস করি, ঠিক আছে, এটা একটা সহজ মানে সহজ ধারাটা সহজ, এই জন্য একটু অ্যানালাইসিস করা ইজি। সব সিরিজকে যে এইভাবে এত সহজে সিমুলেট করা যাবে সেটা কিন্তু না, ঠিক আছে, বাট একটা সহজ সিরিজ নিয়ে হচ্ছে কাজ করতেছি। মানে আমি জাস্ট প্রথমে যদি কঠিন সিরিজ নিয়ে অ্যানালাইসিস করা শুরু করি তাহলে আসলে বুঝতে সমস্যা। সো আমি যদি এফ অফ এক্স কমা ওয়াই কেই আমি নেওয়া শুরু করি, ঠিক আছে, সো এফ অফ এক্স কমা ওয়াইটা ফার্দার ডিভাইডেড হবে কি হবে, এফ অফ এক্স মাইনাস ওয়ানে, এবং এইটা কিভাবে আসবে, এই সেকেন্ড প্যারামিটারটা হচ্ছে এক্স প্লাস ওয়াই হয়ে যাবে, তাই না? নেক্সট বার এইটাকে আমি আবার ভাঙতে পারি, কিভাবে ভাঙতে পারি বলো তো একজন? এইটা কি হয়ে যাবে, এফ অফ এক্স মাইনাস টু হয়ে যাবে, তাই না? এবং এইটা ডান পাশেরটা কত হয়ে যাবে বলো তো একজন? বলো 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 বলো, ডান পাশেরটা কত হবে? এক্স 2x প্লাস ওয়াই মাইনাস রাইট, 2x প্লাস ওয়াই মাইনাস 1, ফাইন। এরপরে আবার ফার্দার যদি ভাঙি, এই যে এই রুল অনুযায়ী ভাঙতেছি যে এফ অফ এক্স, এই যে এই রুল, ঠিক আছে, এই যে ওকে ফাইন। সো এফ অফ এক্স মাইনাস থ্রি, তাহলে এক্স মাইনাস থ্রিটা কিরকম হবে বলো একজন বলো? স্যার 3x প্লাস ওয়াই মাইনাস 3। মাইনাস থ্রিকে আমি -1 -2 লিখলাম, ঠিক আছে, মানে এই যে -1 এর সাথেই -2টা যোগ হবে, বুঝার সুবিধার্থে লিখলাম, ঠিক আছে। এরপরেরটা কি হবে বলো, এফ অফ এক্স মাইনাস 4, ঠিক আছে, যারা অলরেডি ধারা বুঝে গেছে সেটা এরকম হবে, 4x প্লাস ওয়াই -1 -2 -3, এফ অফ এক্স মাইনাস 5 কি হবে, সরি 5x প্লাস ওয়াই -1 -2 -3 -4, কিন্তু এভাবে তো চলতেই আছে, তাহলে থামবো কখন? কখন থামে বলো তো? এই পার্টটা যখন জিরো হয়ে যায়, তাই না, এই পার্টটা যখন জিরো। সো এই পার্টটা কখন জিরো হবে, যখন এই জিনিসটাকে আমি এফ অফ এক্স মাইনাস এক্স এইভাবে লিখবো, রাইট, এফ অফ এক্স মাইনাস এক্স, তাহলে বলো ধারাটা দেখে বলো কি হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস
y -1 -2 -3 ডট 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 মাইনাস এক্স -x -1, 1 তাই না? এরকম দাঁড়াচ্ছে না আলটিমেটলি সিরিজটা? বোঝা গেছে? এটা কি বোঝা গেছে? সিরিজটা কি বোঝা গেছে? আচ্ছা ঠিক আছে। লাস্টের লাইনটা দেখো, মানে এইটাকে আমি কোথায় নিয়ে থামাইলাম? লাস্টে থামাইলাম হচ্ছে যখন দেখো আমাদের বেস কন্ডিশন হচ্ছে যখন এই যে এই প্যারামিটারটা 0 হবে, এই যে এই প্যারামিটারটা হচ্ছে 0 হবে, তখন এটা y রিটার্ন করবে। বুঝতে পেরেছো? তার মানে কি এই প্যারামিটারটাকে 0 করতে হইলে আমি যদি এই ধারা অনুযায়ী আগাই, কখন এই প্যারামিটারটা 0 হবে? এই যে প্রথম প্যারামিটারটা কখন 0 হবে? যখন তুমি আমি যে এইখানে x টাকে ফিক্স রাখছি, সো যখন তুমি এখানে x মাইনাস এক্স নিয়ে আসবে, এই যে এই প্যারামিটারটাকে x মাইনাস এক্স মানে কি 0, তাই না? সো আমি এখানে অ্যাকচুয়ালি এই জিনিসটা হচ্ছে f অফ 0 কমা এক্স স্কয়ার প্লাস ওয়াই -1 -2 -3, ঠিক আছে? দেখো এইখানে যে ভ্যালুটা থাকে, এই যে এক্স এর পরে মাইনাসের পরে যে ভ্যালুটা থাকে সেটাই এখানে যায়, এবং 1 থেকে তার চেয়ে 1 পর্যন্ত সংখ্যাগুলো বিয়োগ হইতে থাকে 1 থেকে। বুঝতে পারছো? সো এবার কি বুঝাইতে পারছি? আমি কি বুঝাইতে পারছি এই জিনিসটা? মানে আমি আনতে আনতে, তার মানে দেখো আলটিমেটলি তার মানে এই জিনিসটা এখন দাঁড়াচ্ছে, এটাকে এইখানে লিখি, ঠিক আছে? তার মানে এই জিনিসটাকে আমি এখন লিখতে পারতেছি f অফ 0 কমা এক্স স্কয়ার প্লাস ওয়াই মাইনাস, ঠিক আছে, এইভাবে লিখি 1 প্লাস 2 প্লাস ডট 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 প্লাস এক্স মাইনাস 1, ঠিক আছে? আর এইটার ভ্যালুটাকে যেহেতু f অফ 0 কমা y ইজ ইকুয়াল টু y, সো আমি এই জিনিসটাকে আলটিমেটলি লিখতে পারি এক্স স্কয়ার প্লাস ওয়াই -1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 এক্স মাইনাস 1, ঠিক আছে? বুঝতে পারছি? তার মানে কি এইবার এই ভ্যালুটা প্রথমে এইখানে অ্যাসাইন হবে, তারপরে এইটার ভ্যালুটা এইখানে অ্যাসাইন হবে, এরপরে এই ভ্যালুটা এইখানে অ্যাসাইন হবে, এরপরে এইটার ভ্যালুটা এইখানে অ্যাসাইন হবে, এরপরে এইটার ভ্যালুটা এইখানে অ্যাসাইন হবে, এরপরে এইটার ভ্যালুটা এইখানে অ্যাসাইন হবে, ঠিক আছে? এরপরে এইটার ভ্যালুটা এইখানে অ্যাসাইন হবে। এমন না যে ডিরেক্ট এই ভ্যালুটা এখানে অ্যাসাইন হয়ে গেছে, নো, ঠিক আছে? নো, 1 বাই 1 স্টেপ বাই স্টেপ এখানে অ্যাসাইন হবে। সো আমরা এই যে f অফ 5,2 নিয়ে কাজ করছিলাম, f অফ 5,2 নিয়ে যে কাজ করছিলাম, দেখি মেলে কিনা। f অফ 5,2 তার মানে x ইকুয়াল টু 5, ইনিশিয়াল x ইকুয়াল টু 5, y ইকুয়াল টু 2, তার মানে 5 স্কয়ার প্লাস 2 মাইনাস 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 পর্যন্ত যাবে, 25 প্লাস 2 27 মাইনাস 10, এই যে 17। বুঝতে পারছি? এই অ্যানালাইসিসটা কি বুঝছো? ঠিক আছে? না বুঝলে একটু বুঝো, ঠিক আছে? টাইম নাও, আমি আরো 2 মিনিট টাইম দিতেছি, ঠিক আছে? দেখো কি করলাম, সহজ, একেবারে সহজ, ঠিক আছে? ভাঙতেছি কতক্ষণ ভাঙবো? যতক্ষণ না পর্যন্ত আমার বেস কেসে চলে আসে, ঠিক আছে? বেস কেস কি? প্রথম প্যারামিটারটাকে 0 বানাইতে হবে, ঠিক আছে? প্রথম প্যারামিটারকে 0 বানাইতে পারলেই আমি আমার ভ্যালু পাই যাব, ঠিক আছে? আর এইখানে জাস্ট কি করলাম? এখানে জাস্ট একটা সিমুলেশন দেখাইলাম, আর কিছু না, এখানে জাস্ট একটা সিমুলেশন দেখাইছি। বুঝছো সবাই এবার? আমি কি আগাবো সামনে? ওকে, আমি আগাইলাম, ঠিক আছে? এটাকে আমি মুছে দিচ্ছি। সো তার মানে একটা জাস্ট এটা আমি কি দেখালাম, একটা রিকার্সিভ ফর্মুলা বা রিকার্সিভ ফাংশনকে কিভাবে অ্যানালাইসিস করে। কেউ যদি এই জিনিসটাকে, এই ফাংশনের ইকুয়াল টু যে এই রিটার্ন স্টেটমেন্টটা এমনে যদি চিন্তা করতে পারে, সে রিকার্সিভ চিন্তায় অনেক দূর আগায় যায়, ঠিক আছে?
বা কেউ যদি সাপোজ কেউ যদি এইরকম ডিজাইন করতে বলে যে ঠিক আছে আমাকে এইরকম একটা ফাংশন ডিজাইন করে দাও যে এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ এক্স মাইনাস ওয়ান প্লাস এফ অফ এক্স মাইনাস টু, প্রথমেই রিকার্সিভ দেখে সবাই ভয় পেয়ে গেছে, ঠিক আছে। এরপরে বললো এটার বেস কেস হচ্ছে, ধরো এটা তো ফিবোনাকি, যে এটার বেস কেস হচ্ছে এফ অফ জিরো ইকুয়াল টু জিরো, এফ অফ ওয়ান ইকুয়াল টু ওয়ান। প্রথমেই সে রিকার্সিভ দেখে ভয় পেয়ে গেছে, যে রিকার্সিভ দেখে আর ঠিক আছে আর আগাইতে ইচ্ছা করতেছে না যে এইটাকে আবার কেমনে লিখবো। কিন্তু কথা হচ্ছে যে খালি এই ইকুয়াল সাইনটাকে চিন্তা করতে পারে রিটার্ন স্টেটমেন্ট হিসেবে, ঠিক আছে, তার জন্য এটা কোনো ব্যাপারই না। তার মানে এই জিনিসটাকে কেমনে আমরা বসাই দিতে পারি, এটা জাস্ট এরকম, এটার কিছুই না যে ইফ সরি মানে ইন্ট এফ ইন্টিজার এক্স, ঠিক আছে। সো প্রথমে আমরা বেস কেস গুলা বসাবো, ঠিক আছে, কারণ বেস কেসের প্রায়োরিটি থাকে হাই, বেস কেসের প্রায়োরিটি থাকে হাই মানে এই কন্ডিশন পেলে সে সঙ্গে সঙ্গে রিটার্ন করবে, ঠিক আছে। সাপোজ আমার কাছে এরকম আসলো, ঠিক আছে, আমার কাছে ভাঙতে 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 একসময় এফ অফ জিরো চলে আসলো। এফ অফ জিরোতে আমি আগে এইটাকে না ফেলে আমি কি করলাম, এফ অফ জিরো কে আগে এই ফর্মুলায় ফেললাম, ঠিক আছে। এফ অফ জিরো সমান সমান আমি এটাকে ফেললাম এফ অফ মাইনাস ওয়ান প্লাস এফ অফ মাইনাস টু, ঠিক আছে। এফ অফ মানে এই ফাংশনের কিন্তু তিনটা ডেফিনেশন। এই ফাংশনটাকে যদি আমি চিন্তা করি, এইটা একটা ডেফিনেশন, এইটা একটা ডেফিনেশন, এইটা একটা ডেফিনেশন, ঠিক আছে। সো এখন তার মানে এফ অফ জিরো যখন আসলো আমার কাছে, তখন আমি কোনটাতে ফেলবো, এই এফ অফ জিরো এইটাতে ফেলবো। এফ অফ জিরো কে কিন্তু এটাতেও ফেলা যায়, এটাতেও ফেলা যায়, এটাতে ফেলা যায় না, কারণ এটাতে ফেলা যায় না কারণ এখানে প্যারামিটার ভ্যালু ওয়ান। সো এটাতেও ফেলা যায়, এটাতেও ফেলা যায়, কিন্তু কোনটাতে ফেলবো, ফেলবো হচ্ছে এটাতে। সো বেস কেসের কন্ডিশন যখনই আমার কাছে অ্যারাইজ করবে, সেটা কোনো কথা নেই, বেস কেসেই পড়বে, ঠিক আছে। দ্যাটস ওয়াই আমরা বেস কন্ডিশন গুলো আগে লিখি, ঠিক আছে। বেস কন্ডিশন গুলো এই জন্য আগে লেখা হয় যে প্রথমেই ঢুকেই চেক করবে যে বেস কন্ডিশনে পড়ছে কিনা, যদি না পড়ে তখন অন্য কন্ডিশনে, ঠিক আছে। সো আমাকে বললো যে এরকম একটা ফাংশন ভাই আমার একটু লিখে দাও তো সি তে, ঠিক আছে। তখন যাকে লিখতে বললো সে বললো ভাই আমার রিকার্শন অনেক ভয় লাগে, ঠিক আছে, আমি লিখতে পারবো না ভাই, সরি, ঠিক আছে। সো তখন বললো যে ঠিক আছে তাহলে তুমি কিন্তু যে খালি, ঠিক আছে, সাপোজ রিকার্শন জানে না কিন্তু জানে যে ও আচ্ছা ইকুয়াল সাইন মানে তো রিটার্ন, তাহলে একটা ট্রাই মারি, ঠিক আছে, একটা ট্রাই মারি। কি ট্রাই মারি, প্রথমে তো বেস কন্ডিশন গুলো ফেলতে হয় জানি, তার মানে এই প্যারামিটার যদি জিরো হয়, এক্স ইকুয়াল ইকুয়াল জিরো, তাহলে আমি রিটার্ন করব হচ্ছে জিরো, ঠিক আছে। ইফ এক্স ইকুয়াল ইকুয়াল ওয়ান, রিটার্ন ওয়ান, ফাইন। আদারওয়াইজ, ঠিক আছে, এই এফ এক্স কে আমার কিভাবে ডিফাইন করতে হবে, ইকুয়াল টু মানে কি রিটার্ন, রিটার্ন, ঠিক আছে। কেউ চাইলে এখানে এলস দিতেও পারে নাও দিতে পারে, কারণ কি রিটার্ন দিলে অলরেডি আর মানে একবার উপরে রিটার্ন পাইছে তো, সো আর নিচে এলস দেওয়ার দরকার পড়ে না, ঠিক আছে। সো রিটার্ন এফ অফ এক্স মাইনাস ওয়ান প্লাস এফ অফ এক্স মাইনাস টু, বুঝে গেছে। সো কেউ যদি খালি এই ইকুয়াল সাইন মানে হচ্ছে যে রিটার্ন এই কথাটার মানে জানে, সে রিকার্শনে অনেক দূর আগায় যায়, ঠিক আছে। সে ধরে নিলাম সে রিকার্শন পারেই না, বুঝেই না সিমুলেশন, কিন্তু তারপরও সে রিকার্সিভ ফর্মুলা লিখতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে কথা। আর সিমুলেশন করার জন্য কিভাবে জানতে হয়, ঠিক আছে। সো বাইরে আমি কি বলে, সো ধরে নিচ্ছি যে তোমরা দুইটাই এই মুহূর্তে তার মানে পারো। তো এখন সো এইগুলা হচ্ছে খুব সিম্পল ম্যাথমেটিক্যাল ফর্মুলা। তো রিকারশনের ক্ষেত্রে আমার মাথায় রাখতে হবে একটা জিনিস, ঠিক আছে। রিকার্সিভ ফর্মুলা কিন্তু হ্যাঁ একটু এটা মানতেই হয় যে ঠিক আছে আমরা প্র্যাকটিস করলো আইটারেটিভের চেয়ে তার কনসেপ্টটা একটু জটিল, ঠিক আছে। রিকারশনের কনসেপ্টটা একটু সামান্য একটু জটিল, ঠিক আছে, আইটারেটিভের যে কোনো কোনো কেসে। আবার কোনো কোনো কেসে দেখা যায় যে না লুপের চেয়ে রিকারশনের কনসেপ্টই সহজ। বাট আমরা যদি এভারেজ কেস গুলাকে চিন্তা করি, এভারেজলি, ঠিক আছে, আমরা নর্মাল বিএসসি লাইফে আমাদের যেসব কোড গুলাকে আমরা সব সচরাচর ইউজ করি, সেই সব কেস গুলাকে যদি চিন্তা করি, তাহলে দেখা যায় যে মোস্ট অফ দ্য কেসেই আইটারেটিভের চেয়ে রিকারসিভ কনসেপ্ট একটু কঠিন, ঠিক আছে, বা একটু জটিল। তো সেই কনসেপ্ট থেকে যদি আমরা চিন্তা করি, দেখা যায় যে অনেক সময়, ঠিক আছে, অনেকেরই মানে অনেকে সাপোজ খুবই এক্সপার্ট, বাট রিকারসিভ এক্সপ্লেনেশন করতে তার একটু ঝামেলা হয়ে যায়, ঠিক আছে। বাট যারা গুড প্রোগ্রামার, ঠিক আছে, রিকারশনের ক্ষেত্রে যারা গুড প্রোগ্রামার, তারা যেটা করে, ঠিক আছে, তারা প্রথমে রিকারশনের ক্ষেত্রে এত চিন্তা করে না যে আমার এখানে কোড কিভাবে সিমুলেট করতে হবে, ঠিক আছে। মানে তারা প্রথমে সিমুলেশন মাথায় আনে না, এত সিমুলেশন মাথায় আনে না। সেম আমরা যেরকম লুপের ক্ষেত্রে কাজ করি, লুপে আমাদের মোটামুটি একটা আমাদের আইডিয়া এসে গেছে লুপের উপরে। আমরা এখন লুপের ক্ষেত্রে কি করি, আগে ছোটকালে যখন করতাম
স্টেপ বাই স্টেপ লুপ গুলাকে চিন্তা করতাম যে কিভাবে ঘুরতেছে, i ইজ ইকুয়াল টু 1 এর জন্য কত হচ্ছে, কি হবে, i ইজ ইকুয়াল টু 2 এর জন্য কি হবে, i ইজ ইকুয়াল টু 3 এর জন্য কি হবে, এভাবে ভেঙে চিন্তা করতাম। ঠিক আছে, বাট যখন আস্তে আস্তে একটু ঠিক আছে আগানো শুরু করলাম, তখন আর ওইভাবে না, আমি জানি যে i ইজ ইকুয়াল টু 1 থেকে লেস অর ইকুয়াল টু n দিলে এটা n বার চলবেই। ঠিক আছে, তো রিকারশনের ক্ষেত্রেও এভাবেই চিন্তা করতে হবে যে ঠিক আছে আমি যদি রিকারশনের ফর্মুলাটাকে ঠিক মতো বসায় ফেলাই, ঠিক আছে, এবং বেস কেস গুলাকে যদি ঠিক মতো বসাইতে পারি, তার মানে আমার রিকারশন ঠিক মতো চলবে। ঠিক আছে, এটা একেবারে চিন্তাই করে নিতে হবে। পরে যদি আমার মনে হয় যে না একটু সিমুলেট করে দেখি, হ্যাঁ, বা কোনো ভুল হচ্ছে, কেন ভুল হচ্ছে, তখন আমি সিমুলেশন করে দেখতে পারি। ঠিক আছে, সো রিকারশনের ক্ষেত্রে আমার মেইন যে জিনিসটা সেটা হচ্ছে আমার এই একটা স্টেট ঠিক মতো লিখতে পারলেই, একটা স্টেট বলতে কি বেস কেস ঠিক মতো লিখতে পারলেই মোটামুটি তোমার আউটপুট চলে আসবে। ঠিক আছে, এইটাই হচ্ছে রিকারশনের মজা। ঠিক আছে, এটাই হচ্ছে রিকারশনের মজা যে একটা মানে তুমি যেটাকে একেবারে লোয়ার কেস মানে সবচেয়ে নিচে যে লোয়ার কেসটাকে চিন্তা করতেছো, লোয়ার বলতে সবচেয়ে নিচের লেভেলের যে সলিউশনটা, সেইটা যদি ঠিকমতো সলিউশন দেয়, তার মানে বাকিরা ঠিকমতো সলিউশন দিবেই। ঠিক আছে, এটা হচ্ছে মানে অবভিয়াসলি কথা, বুঝতে পারছি। সো আমি যদি ফিবোনাকি নাম্বারের ক্ষেত্রে চিন্তা করি, একটা ঠিক আছে ফিবোনাকি অফ এন আমরা ইজ ইকুয়াল টু জানি হচ্ছে ফিবোনাকি অফ n minus 1 plus Fibonacci of n minus 2। ঠিক আছে, তো এইখানে সবচেয়ে লোয়ার কেস কোনটা? লোয়ার কেস হচ্ছে হ্যাঁ ফিবোনাকি অফ 0 এর ভ্যালু হচ্ছে 0 এবং ফিবোনাকি অফ 1 এর ভ্যালু হচ্ছে আমার 1। সো কেউ যদি এই লোয়ার কেস গুলোকে ঠিকমতো ডিজাইন করে ফাংশনটাকে ঠিকঠাক কল করে, অবশ্যই তার কোড ঠিকঠাক চলবে। ঠিক আছে, সো রিকারসিভ কোড যখন লিখবা, ঠিক আছে, ইটস মাই সাজেশন, সেটা হচ্ছে কখনোই প্রথমেই সিমুলেশন মাথায় এনে, ঠিক আছে, মাথা পেঁচায় ফেলার কোনো দরকার নেই। ঠিক আছে, যে প্রথমে আমি সিমুলেশন করব, ঠিক আছে, রিকারশনে প্রথমে আমি সিমুলেশন করব, তারপর আমি কোড লিখবো। নো, ইটস এ রং অ্যাপ্রোচ। ঠিক আছে, আমি কোড লিখবো, তারপরে যদি মন চায় সিমুলেশন করব। ঠিক আছে, প্রথমে কোড লিখে ফেলবো। ঠিক আছে, আমি ফাংশনটাকে যেভাবে চিন্তা করতেছি ঠিক সেভাবে লিখে ফেলবো। যেরকম আমি এখানে ফিবোনাকি অফ n ইজ ইকুয়াল টু ফিবোনাকি অফ n মাইনাস 1 প্লাস ফিবোনাকি অফ n মাইনাস 2 এইভাবে চিন্তা করতেছি, এটাকে লিখে ফেলবো। ঠিক আছে, বেস কেস গুলো কিভাবে চিন্তা করতেছি এভাবে লিখে ফেলবো। সো রিকারসিভ কোডের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই বেস কেস গুলোকে ঠিক মতো লেখা। ঠিক আছে, কারণ লোয়ার লেভেল যদি সলিউশন ভুল দেয়, তাহলে পুরো কোড ভুল। আর লোয়ার লেভেলে যদি সলিউশন ঠিক আসে, তার মানে সলিউশন ঠিক। বুঝতে পারছি? সো অনেক কথা বলে ফেললাম। সো চলো এবার একটা টাস্ক দিই। ঠিক আছে, সো এবার একটা টাস্ক দিতে পারি। সেটা হচ্ছে চলো এবার হচ্ছে একটা ফ্যাক্টোরিয়াল বের করার জন্য, ঠিক আছে, একটা ফ্যাক্টোরিয়াল বের করার একটা কোড লিখে ফেলো। ঠিক আছে, রিকারসিভ কোড একটা ফ্যাক্টোরিয়াল বের করার, যে একটা নাম্বার এটা পারবা। ঠিক আছে, খুব সহজ। ইন্ট ফ্যাক্টর, সব ফাংশনের নাম এফ ই দাও। ঠিক আছে, এফ 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 দিয়ে মানে ফাংশনের নাম এফ হইলে বলতে মানে সিমুলেশন করতেও মজা লাগে। ঠিক আছে, ইন্ট এন, ঠিক আছে, তার মানে এই ফাংশনটা হচ্ছে এন এর ফ্যাক্টোরিয়াল বের করবে। ঠিক আছে, তো করে ফেলো। আমরা রিকারশনের উপরে আরো প্র্যাকটিস করব। ঠিক আছে, আজকে লাস্ট না, আরো বেশ কিছু প্র্যাকটিস করব। ঠিক আছে, তো রিকারশনের উপরে প্র্যাকটিস ঠিক মতো না করলে উম, মানে আরেকটু প্র্যাকটিস না করলে আমাদের এটার উপর হাত আসবে না। ওকে,
ফ্যাক্টরিয়াল কোড লিখছো না, ঠিক আছে, এবং আশা করি সবাই লিখতে পারছো, লিস্ট প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে হলেও লিখতে পারছো। সো ফ্যাক্টরিয়াল সমান সমান কি? ফ্যাক্টরিয়াল সমান সমান আমরা জানি n ফ্যাক্টরিয়াল ইজ ইকুয়াল টু হচ্ছে n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। তো এখানে এই যে ফ্যাক্টোরিয়াল বা এই যে এক্সক্লামেটরি সাইনটাই হচ্ছে আমার অ্যাকচুয়ালি ফাংশনটা, ঠিক আছে, এই যে এক্সক্লামেটরি সাইন বা ফ্যাক্টোরিয়ালের যে সাইনটা। সো আমরা এটা বলতে পারি f of n is equal to n into ফ্যাক্টোরিয়াল f of n minus 1, তাই না? বা এটা যদি এই যে রিকারসিভ আমি যে ডিসক্রিট মানে যখন সিমুলেশন করি এইভাবে আমার সিমুলেশন করতে ভালো লাগে, ঠিক আছে, এই যে ডিসক্রিটের মতো করে n into f of n minus 1। সো আমি যদি f of 5 চিন্তা করি, এবং আমাদের বেস কেস কত, যে আমরা জানি যে জিরোর ফ্যাক্টোরিয়ালকে জিরোর ফ্যাক্টোরিয়ালকে আমরা বলি হচ্ছে 1, বা অনেক সময় 1 এর ফ্যাক্টোরিয়ালকে 1 বলি, ইটস আপ টু ইউ, ঠিক আছে। বাট তুমি যদি চিন্তা করো যে n এর ভ্যালু তোমার 0 আসতে পারে, n এর ভ্যালু তোমার 0 আসতে পারে, তাহলে কি তুমি n কে 0 ধরে বলবা যে f 0 is equal to হচ্ছে 1, ঠিক আছে। সো আমরা যদি f of 5 কে সিমুলেট করি, 5 into f of 4 is equal to f of 4 কে আবার ভাঙা যায় 5 into f of, তাহলে 5 into 4 into f of 3, of 3 এরপরে 5 into 4 into 3 into f of 3, f of 2, 5 into 4 into 3 into 2 into f of 1 is equal to 5 into 4 into 3 into 2 into 1 into f of 0 is equal to 5 into 4 into 3 into 2 into 1 into f of 0 এর ভ্যালু হচ্ছে 1 into 1, ঠিক আছে। সো এটাকে তার মানে এই যে f of 1 এর ভ্যালুটা এখানে 1 আসবে, এরপরে 1 বাই 1 স্টেপ বাই স্টেপ উপরে উঠতে থাকবে, ঠিক আছে, স্টেপ বাই স্টেপ। তার মানে আমরা এখানে দেখতে পারলাম যে f of 0 এর ভ্যালু হচ্ছে আমার কত আলটিমেটলি, কই গেল, এই যে f of 0 এর ভ্যালু, এই যে f of 0 এর ভ্যালু হচ্ছে আলটিমেটলি আমাদের 1, ঠিক আছে। সো কই গেল, হ্যাঁ এই যে এখানে। সো এইটাকে আমরা মুছে f of 0 কে আমরা লিখতে পারি হচ্ছে 1 into 1, ঠিক আছে। সো আবার f of 1 এর ভ্যালু, ঠিক আছে, f of 1 এর ভ্যালু হচ্ছে এই যে জাস্ট f of 1 এর জন্য জাস্ট এই পোরশনটুক কল হয়েছিল, তাই না? f of 1 এর জন্য, এই যে f of 1 এর জন্য জাস্ট এই পোরশনটুক কল হয়েছিল। সো 1 into 1 is equal to 1, ঠিক আছে। সো 1 into 1 is equal to 1 হবে, 1 into 1 is equal to 1। এরপরে তার মানে এই যে এখানে f of 1 এর ভ্যালু আলটিমেটলি সেট হয়ে যাবে হচ্ছে 1, ওকে। এরপরে f of 2 এর জন্য হচ্ছে এই যে এই পোরশনটুকু কল হয়েছিল, ঠিক আছে, এই যে এতটুকু পোরশন কল হয়েছিল। সো f of 2 এর ভ্যালু সেট হবে হচ্ছে 2, ঠিক আছে। এরপরে তার মানে f of 2 এর ভ্যালু এখানে 2 সেট হবে। এরপরে f of 3 এর জন্য এই পোরশনটুকু কল হয়েছিল, ঠিক আছে, এটা ফাংশন দিয়ে বললে আরো একটু সুবিধা হইতো। সো এরপরে 3 into 2 is equal to 6 হবে, f of 3 এর জায়গাতে 6 হবে। এরপরে f of 4 কল হয়েছিল যে এই পোরশনটুকুর জন্য, সো 4 into 6 equal to 24 হবে, ঠিক আছে। এরপরে 5 into 24 is equal to 120, ঠিক আছে। সো এটাকে যদি আমরা কোড রিপ্রেজেন্টেশনে লিখতে চাই কিরকম হবে, যে if n equal 0 return 1, আদারওয়াইজ রিটার্ন করবে হচ্ছে n into f of n minus 1, ঠিক আছে। সো এটা আশা করি বুঝতে পারছি সবাই। সো এটা আগেই পারতাম, ঠিক আছে। সো এইবার আমরা আরেকটা কাজ দিই, ঠিক আছে, এইবার আমরা আরেকটা কাজ দিই, আশা করলে এটা করলে আরেকটু ক্লিয়ার হবে। সেটা হচ্ছে ফর এক্সাম্পল একটা অ্যারে, আমি আপাতত একটা 5 সাইজেরই অ্যারে নিই, ঠিক আছে, 5 সাইজের, 5 এর বেশি নিব না, মানে ধরে নিলাম 5 পর্যন্তই।
একটা অ্যারে 4 5 2 9 4। তো আর ইন্ট n এর মধ্যে আমরা কি করলাম, এই অ্যারের ভ্যালুটাকে, অ্যারের সাইজটাকে সেভ করে রাখলাম, যে অ্যারের সাইজটা হচ্ছে 4। এটা না করলে কোনো সমস্যা নেই, ঠিক আছে, বাট রাখলাম, ঠিক আছে, যাতে আমি পরবর্তীকালে ভ্যারিয়েবল সাইজের একটা অ্যারে নিয়ে কাজ করতে পারি, দ্যাটস ওয়াই জাস্ট এখানে নিয়ে রাখলাম, ঠিক আছে। তো এখন আমার যে কাজ করতে হবে, একটা রিকার্সিভ ফাংশন লিখতে হবে, ঠিক আছে, যেটা কিনা এই অ্যারের মধ্যে মিনিমাম ভ্যালুটাকে আমার বের করে দিবে। একটা রিকার্সিভ ফাংশন লিখবো, ঠিক আছে, ফাংশনটার নাম দিব এফ ই দিব, ঠিক আছে, ইন্ট এফ, যেটা কি করবে, আমার এই অ্যারেটার মধ্যে মিনিমাম ভ্যালুটাকে আমার কাছে রিটার্ন করবে, ঠিক আছে। সো আমি যদি এখান থেকে ইন্ট মিন ইজ ইকুয়াল টু আমি এফ কে কল করি, ঠিক আছে, তাহলে আমি কি পাবো, এই অ্যারেটার মিনিমাম ভ্যালুটাকে আমি রিটার্ন পাবো। বুঝতে পারছি, মিনিমাম ভ্যালু বের করার জন্য আমি একটা রিকার্সিভ, আমি কিন্তু প্যারামিটারের মধ্যে কোনো ভ্যালু ট্যালু দেই নাই, কোনো প্যারামিটার দেই নাই, বাট এটা কিন্তু তোমরা নিজেরা প্যারামিটার দিয়ে করবা, ঠিক আছে। আমি জাস্ট হচ্ছে এখানে লিখলাম ইন্ট মিন ইকুয়াল টু এফ, বা এটার একটা কাজ করো, ঠিক আছে, এই অ্যারেটাকে এটার মধ্যেই নিয়ে আসো, অ্যারেটাকে এটার মধ্যে নিয়ে আসো, এরপর এটার প্যারামিটার পাঠাও। ঠিক আছে, তো তোমরা চাইলে ফাংশনে আরো প্যারামিটার অ্যাড করতে পারো, বাট আমার কাজ হচ্ছে কি, এই যে যে এই ফাংশনের মধ্যে আমি যে অ্যারেটাকে পাঠাইলাম উইথ ইট সাইজ, আমার কাজ হচ্ছে কি আলটিমেটলি এই অ্যারের মিনিমাম ভ্যালুটাকে আমাকে বের করে দিবে, ঠিক আছে, রিটার্ন করবে। বুঝতে পারছি, কাজটা কি বুঝছো সবাই? ওকে, সো এটা করো, ঠিক আছে, মিনিমামকে মানে মিনিমাম বের করার জন্য, একটা অ্যারের মধ্যে মিনিমাম বের করার জন্য একটা ফাংশন। এবং আমি আবার একটু বলে রাখি যে এইখানে কিন্তু প্যারামিটার তোমরা ইচ্ছা মতো আরো দিতে পারো, অ্যাড করতে পারো, ঠিক আছে, সেটা কোনো সমস্যা নেই, এবং রিকার্শনের ক্ষেত্রে আরো প্যারামিটার আসলে লাগে, ঠিক আছে। সো তোমার যদি লাগে লাগলো, ঠিক আছে, বাট কিন্তু কোনো গ্লোবাল কিছু ডিক্লেয়ার করবা না, ঠিক আছে। এই যে মানে গ্লোবাল বলতে একটা জিনিস খালি ডিক্লেয়ার করতে পারো, হ্যাশ ডিফাইন ইনফিনিটি ইজ ইকুয়াল টু হচ্ছে ইন্টিজার ম্যাক্স, ঠিক আছে, এটা চাইলে ডিক্লেয়ার, এটা চাইলে ডিফাইন করে রাখতে পারো। এছাড়া আর কিছুই তুমি এইখানে গ্লোবালি কিছু ডিক্লেয়ার করবা না, যা দরকার সব এই প্যারামিটার হিসাবে ডিক্লেয়ার করবা। করো, এটা ট্রাই করো, এটার জন্য 10 মিনিট টাইম নিচ্ছি, ঠিক আছে। 11:45 এর মধ্যে যার হয়ে যাবে হ্যান্ড রেজ করে ফেলো। তার মানে কমন প্রবলেম অ্যাকচুয়ালি দাঁড়াচ্ছে যে আমরা মিনিমামটাকে ঠিক মতো করে পাস করতে পারতেছি না, আবার মিনিমামটাকে গ্লোবালিও ডিক্লেয়ার করতে দিচ্ছি না। তাহলে কি করা যায়, অ্যান্সারটা আমি ফার্স্টে বলি। অ্যান্সারটা হচ্ছে মিনিমামটাকে আমি প্যারামিটার হিসেবে পাস করবো প্রত্যেকবার, ঠিক আছে, প্রত্যেক স্টেজের প্যারামিটারকে আমি মিনিমাম হিসেবে পাস করব। এবং যখন আমি এখানে মিনিমাম বের করতাম আইটারেটিভ ভাবে, আইটারেটিভ কোডটা একটু লিখি, ঠিক আছে, ফার্স্টে আইটারেটিভ কোডটা লিখি। মিনিমামের জন্য অনেকে এটা করে, ঠিক আছে, আচ্ছা, এখানে ফাংশনটা কেটে অনেকে এটা করে যে ইন্টিজার মিনিমাম ইজ ইকুয়াল টু প্রথমে a0 ধরে, তাই না, a0 এলিমেন্টটাকে ধরে লুপটা চালায় 1 থেকে n-1 পর্যন্ত, মানে অ্যারের ফার্স্ট 1 ইন্ডেক্স থেকে n-1 এ যায়। বাট আমি এখানে সেই অ্যাপ্রোচে যাচ্ছি না, আমরা তো জানি যে, ঠিক আছে, ইনিশিয়ালি মিনিমামটাকে যদি আমি অনেক বড় একটা ভ্যালু ধরে নিই, এই যে সেই ইনফিনিটি ভ্যালুটাকে, এটা তো এই ডিফাইনের সাথে আশা করি সবাই পরিচিত, তাই না, এটা এই ডিফাইনের সাথে অপরিচিত কি কেউ আছে? ঠিক আছে, অপরিচিত কেউ নাই। আচ্ছা, তোমরা যদি রেসপন্স না করো তাহলে কিন্তু আসলে মানে আমি মানে তোমরা বুঝতেছো না, আমি কিছুই বুঝি না, সেক্ষেত্রে আমারও পড়াইতে ভালো লাগে না, ঠিক আছে। সো রেসপন্স পাইলে, ঠিক আছে, আমিও রেসপন্সিভ ভাবে পড়াইতে পারি, সো একটু রেসপন্স করো যে কি করতে, ঠিক আছে, এটা তার একাডেমিক ক্লাস না যে রেসপন্স করা যাবে না বা এরকম। So, তোমাদের জন্যই। সো আলটিমেটলি যদি আমি আস্তে আস্তে ইন্টারেস্ট হারিয়ে ফেলাই, দেখা যাবে যে পড়াইতেছি না, ঠিক আছে, ইচ্ছা করতেছে না। সো রেসপন্স করলে ভালো হয়। সো এইটার সাথে কি না জানলে বলবা যে জানি না, ঠিক আছে, তাহলে এক্সপ্লেন করবো। আর জানি জানলে না। এটা জানা নেই, ঠিক আছে। সো এটাই তো শুনতে চাচ্ছিলাম এতক্ষণ, না এটা স্কিপ করে যেতাম।
সো এমনি ডিফাইন মানে তো জানি তাই না, ডিফাইন ডিফাইন ঠিক আছে। সাপোজ ডিফাইন মানে তো বলতে পারে, মানে ডিফাইন মানে হচ্ছে যে সাপোজ কোন একটা জিনিসকে আমি পুরা কোডের মধ্যে যদি সেম রাখতে চাই, ঠিক আছে, বা কোন একটা যে আমি ডিফাইন করে নিলাম যে এইটা মানে আমি এইটা বুঝাচ্ছি, ঠিক আছে। সো সেই ক্ষেত্রে আমরা ইউজ করি হচ্ছে ডিফাইন। সো লাইক ডিফাইনের ক্ষেত্রে আমি যদি এরকম করি যে ডিফাইন, ঠিক আছে, A3, এটার মানে কি আমি এরপর থেকে যেখানেই এ লিখবো এর ভ্যালু অ্যাকচুয়ালি সে 3 হিসাবে ধরে নিবে, ঠিক আছে। সো কেউ যদি আবার এটাকে এভাবে লেখে যে একটা গ্লোবাল ভ্যারিয়েবল ইন্টিজার a ইজ ইকুয়াল টু 3 ধরে না, ইটস অলসো কারেক্ট, ঠিক আছে। বাট এইটার সাথে এই ডিফাইনের সাথে আমি খুব মানে সিম্পলি ডিফাইনটাকে বলে যাচ্ছি, বাট এই ডিফাইনের সাথে এই ডিফাইনের মানে এই ভ্যারিয়েবল ডিক্লারেশনের ডিফারেন্ট কি, ভ্যারিয়েবল ডিক্লেয়ার হলে কি করা যায়, এই এর ভ্যালুটাকে পরবর্তীকালে চেঞ্জ করা যায়, ঠিক আছে। আমি পরবর্তীকালে এই যে এ তো এখানে 3 ডিক্লেয়ার করছি, a ইজ ইকুয়াল টু 5 নিতে পারবো, ঠিক আছে। বাট আমি যদি একটা ভ্যালুকে ডিক্লেয়ার না করে ডিফাইন করি, ঠিক আছে, ডিফাইন করলে কখনো সেই ভ্যালুটাকে আর চেঞ্জ করা যায় না। লাইক a ইকুয়াল টু যে আমি পরবর্তীকালে 5 লিখবো, এটা আর করা যাবে না, ঠিক আছে। এইটা হচ্ছে ডিফাইন মানে, ডিফাইন মানে এটাকে আমি একেবারে কনস্ট্যান্ট সত্যি কথা বলে আমি ডিফাইন করে নিলাম, ঠিক আছে। এটা কখনো মিথ্যা হবে না, মানে এ কে আমি 3 বলে ডিফাইন করলাম, তুমি কোনোদিন এ কে 5 বলতে পারবা না, ঠিক আছে। সো আমি এরকম একটা, তাহলে এখন আমরা যখন মিনিমাম ভ্যালু বের করতে চাই একটা অ্যারের মধ্যে আমরা কি করি, একটা প্রথমেই একটা ইনিশিয়ালি বড় ভ্যালু ধরে নিই। বড় ভ্যালু বলতে কি ইন্টিজার, হ্যাঁ, সাপোজ ইনফাইনাইট ইকুয়াল টু হচ্ছে আমরা সাপোজ 99999 এরকম একটা বড় ভ্যালু ধরে নিই, তাই না। সো এরপরে ইনিশিয়ালি মিন ইজ ইকুয়াল টু ইনফাইনাইট ধরে নিই। তো এই ক্ষেত্রে আমরা যদি চাই যে এইভাবে 99 না ধরে, যেহেতু এই অ্যারেটা ইন্টিজার, সো ইন্টিজারের যেটা সবচেয়ে বড় ভ্যালু সেটাকে আমি ধরে নিতে চাই, ঠিক আছে। সো ইন্টিজারের সবচেয়ে বড় ভ্যালুটাকে ধরে নেওয়ার জন্য আমার সি বা সি প্লাস প্লাস একটা ডিফল্ট কিওয়ার্ড আছে, কিওয়ার্ড সেটা হচ্ছে ইন্ট আন্ডারস্কোর ম্যাক্স, ইন্ট আন্ডারস্কোর ম্যাক্স, ইন্ট আন্ডারস্কোর ম্যাক্স, এটা একটা কিওয়ার্ড এবং এই কিওয়ার্ডটা রিটার্ন করে হচ্ছে ইন্টিজারের সবচেয়ে বড় ভ্যালুটাকে, ঠিক আছে। কেউ যদি সাপোজ ধরো তুমি এই যে এই কোডটা আমি কেটে দিলাম, ঠিক আছে, নিচের কোডটা আমি এখানে সি আউট, এই যে ইনফাইনাইট কে আমি প্রিন্ট দিয়ে দেখি, এই যে সি আউট, এই যে ইনফাইনাইটের মধ্যে ইন্ট আন্ডারস্কোর ম্যাক্স কে রাখলাম আর সি আউট ইনফাইনাইট আমি প্রিন্ট দিয়ে দেখি, তাহলে কি দেখা যাবে। আচ্ছা ডিফাইন এটা এটা কেটে দিচ্ছি, ঠিক আছে, কারণ এ হচ্ছে যেখানে অ্যারের নাম ছিল যে এই জন্য ভুল ধরছে। একটু রিশেপ করি, এই যে কোডটা একটু বলে নেই। প্রথমে তো এখানে হেডার ফাইল ডিক্লেয়ার করলাম, এরপর একটা গ্লোবাল ইন্টিজার ডিক্লেয়ার করলাম, গ্লোবাল না করে লোকালি ডিক্লেয়ার করলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে। ইনফাইনাইট ইকুয়াল টু ইন্টিজার আন্ডারস্কোর ম্যাক্স। সো আমি এক্সপেক্ট করতেছি ইন্টিজার আন্ডারস্কোর ম্যাক্স হচ্ছে একটা সি প্লাস প্লাস এর মানে বাই ডিফল্ট কিওয়ার্ড, এটা হচ্ছে একবার সি প্লাস প্লাস এর বা সি এর কিওয়ার্ড, এটা কিন্তু আমাদের নিজের কোনো লেখা না, ঠিক আছে। তুমি যদি বলো যে ইন্টিজার ম্যাক্সটাকে আমি কোথায় লিখে আসলাম, নো, ইন্টিজার ম্যাক্স একেবারে ডেভেলপারদের বানায় দেওয়া একটা কিওয়ার্ড, ঠিক আছে। সো ইন্টিজার ম্যাক্স কি করে, ইন্টিজারের যেটা ম্যাক্সিমাম ভ্যালু সেটাকে রিটার্ন করে। সো এই আইএনএফ এর মধ্যে সেটাকে রাখলাম এবং আইএনএফ কে প্রিন্ট দিলাম। সো এই দেখো ইন্টিজারের ম্যাক্সিমাম ভ্যালু এইটাই, ওই যে 2 টু দি পাওয়ার 31 মাইনাস 1, ঠিক আছে। সো সেটাকে হচ্ছে আমি দেখতে পাচ্ছি, বুঝতে পারছি। সো ইন্টিজার ম্যাক্স হচ্ছে একটা ডিফল্ট কিওয়ার্ড। তো ইন্টিজার ম্যাক্সটাকে আমরা মিনিমামের কোডের ক্ষেত্রে কেন ধরে নিই, প্রথমে আমরা মিনিমাম হিসাবে ধরে নিই যে অসীম একটা ভ্যালু হচ্ছে আমার মিনিমাম, এরপর আস্তে আস্তে আমরা ওই অ্যারের মধ্যে কম্পারিজন করতে থাকি, ঠিক আছে। সো আর জাস্ট আগে যেটা করছিলাম এইভাবে ডিক্লেয়ার না করে আমি কি করছি, এই আইএনএফ ইনফিনিটিটাকে আমি কি করছি, হ্যাশ ডিফাইন করছি। এটাকে বলা হচ্ছে হ্যাশ ডিফাইন করা, হ্যাশ ডিফাইন। এই যে আমার ভ্যারিয়েবলের নাম, ঠিক আছে, আমি এইভাবে বলতেছি ভ্যারিয়েবলের নাম এবং তার কনস্ট্যান্ট ভ্যালু, কনস্ট্যান্ট ভ্যালু, কনস্ট্যান্ট ভ্যালু মানে কি আমি এটাকে জীবনও চেঞ্জ করতে পারবো না, এটা হচ্ছে কথা, ঠিক আছে। সো এটা হচ্ছে হ্যাশ ডিফাইন। ডিফাইনের ক্ষেত্রে জিনিসটাই হচ্ছে আইএনএফ ইকুয়াল টু ইন্টিজার আন্ডারস্কোর ম্যাক্স, মানে কি এইটার ভিতরে এই ভ্যালুটাকে আমি কনস্ট্যান্টলি ডিক্লেয়ার করলাম, কনস্ট্যান্ট মানে এটার কোনো চেঞ্জ করতে আমি কোনোদিন পারবো না, ঠিক আছে। সো আমি যদি এইবার চলে আসি মিনিমামের কোডে, এই যে এইটা হচ্ছে আমার অ্যারে সাইজ হচ্ছে 5n,
ঠিক আছে, সো আমি যদি এটার মধ্যে মিনিমাম বের করতে চাইতাম, প্রথমে ইন্ট মিন ইকুয়াল টু আমি ইনফিনিটি ধরে নিতাম। ঠিক আছে, এইবার ফর আই ইন্ট আই ইকুয়াল টু 0, আই লেস দেন n, আই প্লাস প্লাস। ঠিক আছে, এরপরে আমি এখানে হচ্ছে কি করতাম, ইফ a of I less than mean, তখন আমি কি করতাম, mean is equal to a of I, আর লাস্টে আমি কি করতাম, cout mean কে প্রিন্ট নিতাম, তাই না? এইভাবে করলেই আমার একটা অ্যারের মিনিমামটা বের হয় না? এইভাবে করলে আমার একটা অ্যারের মিনিমাম বের হচ্ছে না? বুঝতেছি সবাই? জি ওকে, স্যার। জি সো স্যার। এখন যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে, এইবার কিন্তু এটার জন্য আমার কি করতে হবে, রিকার্সিভ কোড লিখতে হবে। তো প্রথমেই এইখানে প্রথম চ্যালেঞ্জ, যেটা প্রথম চ্যালেঞ্জটা কি, প্রথম চ্যালেঞ্জ হচ্ছে, আচ্ছা আমি তো এখানে আইটারেশন যখন করতাম তখন একটা লুপ ভ্যারিয়েবল i is equal to 0, i is equal to 1, i is equal to 2, i is equal to 3 এইভাবে চালাইতাম। ঠিক আছে, কিন্তু এখন এই রিকার্সিভলি আমি, যেহেতু এখানে কোনো আইটারেশন নাই, তাহলে রিকার্সিভলি এই যে আইটাকে, মানে আই এর ভ্যালু 0 থেকে n-1, এটাকে কিভাবে নিয়ে যেতে পারি? সো বললাম যে এটার জন্য তুমি আরেকটা প্যারামিটার নাও, ইন্ট আই। ঠিক আছে, নিলাম, ফাইন, ইন্ট আই নিলাম। এইবার নেক্সট চ্যালেঞ্জ হচ্ছে, সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হচ্ছে, আমার এখানে প্রত্যেকবার লুপের মধ্যে মিনিমামটা আপডেট হচ্ছিল, কিন্তু এইখানে তো একটা ফাংশন শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই তার লাইফ সাইকেল শেষ হয়ে যায়। সো আমি মিনিমামটাকে তার পরের ফাংশনে কিভাবে পাবো? বললাম যে মিনিমামটাকেও তুমি প্যারামিটারে নিয়ে নাও। ঠিক আছে, মিনিমামটাকে প্যারামিটারে নিলে আমি আগে সিমুলেশন দেখাই। ঠিক আছে, আগে সিমুলেশন দেখাই করে। সো লাইক আমার এ ইজ ইকুয়াল টু, আমি সিমুলেশনের জন্য জাস্ট এই আই আর মিনিমাম এইটাকে আমি ফাংশনের মধ্যে রাখবো, কারণ এটা তো প্রত্যেকবারে আনচেঞ্জ থাকে। সো এটাকে আমি বারবার বড় করে লিখে আমি ফাংশনটাকে আর কি জটিল করব না সিমুলেশনের ক্ষেত্রে। সো আমার হ্যাঁ, এই অ্যারেটা হচ্ছে এরকম, এ ইজ ইকুয়াল টু 4 5 2 9 4। ঠিক আছে, আর আমার ফাংশনটা এফ কমা আই কমা মিন। ঠিক আছে, বুঝতে পারছি। আমি কিন্তু এই প্রথম দুইটা এই প্যারামিটারের ক্ষেত্রে বাদ দিয়ে লিখলাম, কারণ কি এরা কোনোবার এদেরকে আমি ফাংশনের ভিতর কোনো চেঞ্জ করব না। ঠিক আছে, দ্যাটস ওয়াই। বাট আমি এদেরকে জাস্ট উপরে লিখে রাখলাম যে এন এর ভ্যালু 5। সো ইনিশিয়ালি আমি শুরু করব এফ অফ 0 কমা ইনফিনিটি দিয়ে, এফ অফ 0 কমা ইনফিনিটি দিয়ে, আই 0 কমা ইনফিনিটি দিয়ে। ঠিক আছে, সো এবং তার মানে এই মিনটাকে আমি প্রত্যেকবার আপডেট করব, মিনটাকে। সো এইটা হচ্ছে আমার ইন্ডেক্স, মানে কোন ইন্ডেক্সের সাথে, আর এটা হচ্ছে মিনিমাম, তার মানে আই এর সাথে, আই তম ইন্ডেক্সের সাথে মিনিমামকে প্রত্যেকবার চেক করতে হবে। ঠিক আছে, আই তম ইন্ডেক্সের সাথে মিনিমাম ভ্যালুটাকে চেক করতে হবে। মিনিমামটা হচ্ছে একটা ভ্যালু আর আইটা হচ্ছে একটা ইন্ডেক্স। আবার বলি, মিনিমামটা হচ্ছে একটা ভ্যালু, ঠিক আছে, কারেন্টলি সবচেয়ে মিনিমাম ভ্যালু, এবং আইটা হচ্ছে ইন্ডেক্স। তো কারেন্টলি একের শুরুতে সবচেয়ে মিনিমাম ভ্যালু হচ্ছে ইনফিনিটি, আর একের শুরুর ইন্ডেক্স হচ্ছে 0। সো আমার চেকিং হবে এফ অফ 0 এবং ইনফিনিটির মধ্যে যে চেকিং হবে যে এ অফ 0 এলিমেন্টটা বড়। আচ্ছা, ইন্ডেক্স গুলো উপরে লিখে রাখি। ঠিক আছে, ইন্ডেক্স গুলো একটু লিখে রাখি, 0 1 2 3 4। সো আমার এখন এসে এই যে 0 কমা ইনফিনিটিতে এসে চেক হবে যে এ অফ 0 বড় নাকি ইনফিনিটি বড়। ঠিক আছে, এ অফ 0 বড়, মানে ছোটকে ছোট, মিনিমাম যদি ছোট দিয়ে বলি তাহলে বুঝতে সুবিধা হবে। 0 মানে কিন্তু এ অফ 0, ঠিক আছে, নট 0। 0 মানে কি এ অফ 0। ঠিক আছে, এ অফ 0 ছোট নাকি ইনফিনিটি ছোট, কে ছোট? এ অফ 0 ছোট। সো নেক্সট বার ফাংশনটা কল হবে কি দিয়ে, ইকুয়াল টু এফ অফ 1 কমা 4। কেন 4? কারণ 0 এবং এ অফ 0 মানে 4 এবং ইনফিনিটির মধ্যে ছোট হচ্ছে আমার 4, তার মানে পরের বারের জন্য মিনিমাম হচ্ছে আমার 4। নেক্সট ডে এর পরের বার কি হবে, এর পরের বার এই এফ অফ 1 4 এসে চেক হবে যে এ অফ 1 মানে 5 ছোট নাকি 4 ছোট, 5 ছোট নাকি 4 ছোট, 4ই ছোট। ঠিক আছে, তার মানে এই সেকেন্ড ইন্ডেক্সে সবসময় ছোট ভ্যালুটা বসবে, আর প্রথম ইন্ডেক্সে সবসময় 1 বাড়তে থাকবে। ঠিক আছে, সো এইখানে
এফ অফ 2, ঠিক আছে, এফ অফ 2 আর এইখানে 4ই থাকবে। এইবার এইখানে এসে চেক হচ্ছে যে এ অফ 2 ছোট, যে এ অফ 2 ছোট নাকি 4 ছোট। এ অফ 2 এর ভ্যালু 2, এ অফ 2 এর ভ্যালু 2 আর 4 তো 4ই, ঠিক আছে, 4 একটা ভ্যালু। সো কে ছোট? 2 ছোট, তাই না? সো ফাংশনটা 1 আগাবে, এফ অফ 3 কমা এবার মিনিমাম হচ্ছে 2, সো 2, ঠিক আছে। এই যে হচ্ছে আমার লুপের মিনিমামটা আসলে আমার প্যারামিটারের থ্রুতে আগাচ্ছে। বুঝছি সবাই? এটা কি বুঝছি? ওকে ফাইন। সো এরপরে এফ অফ আমি যাই হচ্ছে 4 এ, ঠিক আছে। সো 3 টু কথা যদি চিন্তা করি, 3 তে এ অফ 3 তে আছে 9 আর কারেন্টলি সবচেয়ে মিনিমাম হচ্ছে 2, সো 2 আর 9 এর মধ্যে ছোট হচ্ছে 2, তার মানে এর পরের বার কল হবে হচ্ছে 2 দিয়ে। দেন এফ অফ 4 আর 2, ঠিক আছে, আমি যদি চিন্তা করি এফ অফ 4 মানে এ অফ 4, এ অফ 4 এ আছে 4 এবং কারেন্টলি সবচেয়ে মিনিমাম হচ্ছে 2, মানে সেকেন্ড প্যারামিটারটা তো মিনিমাম বুঝতেছি, তাই না? আর প্রথম প্যারামিটারটা হচ্ছে ইনডেক্স, তার মানে এ অফ 4 এ আছে হচ্ছে 4 এবং কারেন্টলি মিনিমাম হচ্ছে 2, তাহলে ছোট কে? 2ই ছোট, তাই না? তাহলে তার পরের বার কল হবে এফ অফ 5, 2 দিয়ে। এখন 5টা হচ্ছে n এর সমান, সো আমি আর ফার্দার আগাবো না, ঠিক আছে। তাহলে এখন এইটা হলে আমি রিটার্ন করব কাকে? মিনিমাম সবচেয়ে, তার মানে আমার কারেন্টলি এখানে যে আমার প্যারামিটার আছে এটাকে আমি রিটার্ন করে দিব। তার মানে আমি যখন বেস কেসে মানে এই যে আই এর ভ্যালু যখন n এ পৌঁছায় যাবে তখন আমার কাছে যেটা এই মিনিমাম হিসাবে আমার কাছে যেটা আছে এটাই আমার কাছে রিটার্ন হবে, সো ইকুয়াল টু 2। তার মানে এইবার এই 2টা এটার মধ্যে অ্যাসাইন হবে, ইজ ইকুয়াল টু 2। আবার এই 2টা এটার মধ্যে অ্যাসাইন হবে, তার মানে এটা ইকুয়াল টু 2। এখন এই 2টা এটার মধ্যে অ্যাসাইন হবে, তার মানে এটা ইকুয়াল টু 2। এই 2টা এটার মধ্যে অ্যাসাইন হবে, তার মানে এটা ইকুয়াল টু 2। এরপর এই 2টা এটার মধ্যে অ্যাসাইন হবে, তার মানে এটা ইকুয়াল টু 2। তার মানে এই 2টা এখন এটার মধ্যে অ্যাসাইন হবে, ঠিক আছে, তার মানে এটা ইকুয়াল টু 2। বুঝতে পারছি প্রসেসটা? সো আলটিমেটলি আমি যদি ফাংশনটা বলতে চাই, ঠিক আছে, এফ অফ আই কমা মিন ইজ ইকুয়াল টু কি দাঁড়াইলো? এফ অফ আই কমা মিন ইজ ইকুয়াল টু হচ্ছে এফ অফ আই প্লাস 1 কমা মিনিমাম অফ এ অফ আই এন্ড মিন। বুঝতে পারছি? এটা কি বুঝতে পারছি? এবং বেস কেস কোনটা? বেস কেস হচ্ছে এফ অফ এন কমা মিন ইকুয়াল টু মিন। ক্লিয়ার? সবাইকে এই জিনিসটা বুঝতে পারছি? এটা এটা সবাই লেখো, এই কোডটা সবাই লেখো, ঠিক আছে, এই কোডটা সবাই লেখো। আর যখন আমি কোডে চিন্তা করবো তখন যেহেতু প্যারামিটার হিসেবে এ আর এনটাকে আমার এখান থেকে পাস করতে হবে, তো এইটা এদের মতো থাকো, এটা কোনো সমস্যা নাই, ঠিক আছে। বাট আমার এটা আমি জাস্ট আই আর এন, কারণ এখানে আমার অ্যাকচুয়ালি মেইন প্যারামিটার হচ্ছে আই এবং মিন, দ্যাটস আমি এদেরকে এটা দিয়ে বুঝাইছি, ঠিক আছে। সো এবার এটা লিখো যে এফ অফ আই কমা মিন হচ্ছে এফ অফ আই প্লাস 1 এবং সেকেন্ড পরবর্তীকালে সেকেন্ড প্যারামিটারটা হিসাবে যাবে কে? এ অফ আই এবং মিনিমামের মধ্যে যে মিনিমাম সেটা হচ্ছে সেকেন্ড প্যারামিটার হিসেবে যাবে, ঠিক আছে। এবং বেস কেস কোনটা? যখন আইটা এন এ পৌঁছায় যাবে, মানে এফ অফ এন কমা মিন ইকুয়াল টু মিন, ঠিক আছে। সো করো, এটা করো, খুব সহজ, মানে খুবই সহজ, এটা করে ফেলো। আমি চাই আমি আর 2 মিনিট পরে শুরু করবো এই কোডটা লেখা, ঠিক আছে। বাট আমি চাই এই 2 মিনিটের মধ্যে সবার কোডটা লেখা হয়ে যাবে, ঠিক আছে। মানে আমি এক্সপেক্ট করবো যে সবাই ইন্ডিভিজুয়াল এই কোডটা লিখতে পারবো। তার মানে যাদের ওই প্রবলেমটা হচ্ছিল যে আমরা প্যারামিটারটাকে প্রত্যেকবার পাস করতে পারতেছিলাম না, মিনিমামটাকে পাস করতে পারতেছিলাম না, আই এর ভ্যালুটাকে পাস করতে পারতেছিলাম না, ঠিক আছে, তাদের এই প্রবলেমটা কি সলভ হয়েছে? তারা কি বুঝতে পারছি যে কিভাবে আসলে আমরা এদেরকে মানে পাস করতেছি প্রত্যেকবার নেক্সট স্টেটে? জি স্যার। সো আলটিমেটলি ওদেরকে আমরা প্যারামিটারের থ্রুতে পাস করতেছি। সো এই জিনিসটা যদি জানা থাকে রিকার্শনে, ঠিক আছে, এই জিনিসটা আমাদের অনেক হেল্প হয়, ঠিক আছে। আমরা অনেক সময় জানি পুরো জিনিসটা, রিকার্শনের পুরো কনসেপ্টই আমাদের জানা,
কিন্তু অনেক সময় এই ধরনের ছোটখাটো কিছু আইডিয়া মাথায় থাকতে হয়, তাহলে দেখা যায় যে আমরা আসলে সবকিছুই করতে পারতেছি, অনেক কিছুই করতে পারতেছি। ওকে, সো এবার আচ্ছা আমি একটু কোডটা লিখি। সো এইটা দেখে দেখেই যদি লিখি, ঠিক আছে, প্রথমে বেস কেস যে ইফ আই ইকুয়াল মিন, সরি আই ইকুয়াল এন, ঠিক আছে, প্রথমটা। সো আই ইকুয়াল এন হলে রিটার্ন মিন, এই ক্ষেত্রে কোনো সন্দেহ নাই, তাই না? আই ইকুয়াল এন হলে রিটার্ন মিন। বেস কেসটা ফার্স্টে লিখলে ফেললাম, কারণ বেস কেসে প্রায়োরিটি হচ্ছে হাই। সো এরপরে আমি কি করব, রিটার্ন এফ অফ প্যারামিটার হিসেবে যাবে এ কমা এন কমা আই প্লাস 1 কমা এ অফ আই এবং হচ্ছে এই যে মিনের মধ্যে যেটা মিনিমাম, ঠিক আছে, সেটাকে কিভাবে করতে পারি, এইটার জন্য একটা উপর এক্সট্রা লাইন লিখে আসতে পারি, ঠিক আছে, যে এই যে এ অফ আই এবং মিনিমামের মধ্যে যে মিনিমাম, এটাকে আমরা কিভাবে লিখবো, যে ইফ এ অফ আই লেস দেন মিন, ঠিক আছে, তাহলে মিন ইকুয়াল টু হচ্ছে এ অফ আই, আদারওয়াইজ মিন, ঠিক আছে, যদি এ অফ আই যদি এটার চেয়ে বড় হয়ে থাকে তার মানে মিনিমামের মধ্যে যে ভ্যালু আছে সেটাই। সো এখানে পাস করে দিলাম হচ্ছে মিনকে। বুঝতে পারছি, মানে এ অফ আই এবং মিনিমাম মানে দুইটা সংখ্যার মধ্যে যে ছোট তাকেই প্যারামিটার হিসেবে পাস করব। কেউ যদি চায় যে না আমার এইভাবে বুঝতে কষ্ট হচ্ছে, সে চাইলে এমনি লিখতে পারি, ঠিক আছে, দুইটা সংখ্যার মধ্যে এ অফ আই এবং মিনিমামের মধ্যে মিনিমামকে যে ইন্টিজার এক্স ইকুয়াল টু মিনিমাম, ঠিক আছে। এখন ইফ এ অফ আই যদি এক্স এর চেয়েও ছোট হয়ে থাকে, আই যদি এক্স এর চেয়েও ছোট হয়ে থাকে, তাহলে এক্স ইকুয়াল টু হচ্ছে এ অফ আই, ঠিক আছে, আর এখান দিয়ে পাস করলাম হচ্ছে এক্স, একই কথা, ঠিক আছে, যে যত অপটিমাইজ ভাবে করতে পারে। বুঝছি এটা, মিনিমাম বের করার কোডটাকে বুঝতে পারছি। Yes, sir. Yes, sir. ওকে ফাইন। সো এখন তার মানে এইখান থেকে আমি যদি বলি যে এই ফাংশনটাকে তাহলে আমি কল করব কিভাবে বলো তো, এই যে মিনিমামের ফাংশনটাকে এটাকে কল করব কিভাবে, যে ইন্ট মিন ইকুয়াল টু এফ অফ এ কমা এন কমা এখানে আমাকে এক্সট্রা হিসাবে 0 এবং ইনফিনিটি পাস করে দিতে হবে, তাই না? 0 এবং ইনফিনিটি পাস করে দিতে হবে, কিন্তু ইউজার বলে কি ফাংশন লিখছে ভাই, মিনিমামের জন্য আমার আবার এত জিনিস পাস করতে হবে কেন? ঠিক আছে, আমি সর্বোচ্চ এ এবং এন তোমাকে পাস করে দিতে পারি, কিন্তু 0 ইনফিনিটি এগুলা কেন পাস করতে হবে? তখন ডিজাইনার ভাবে দেখলো আসলেই তো, ঠিক আছে, ইউজারকে তো আমি হ্যাজার্ড দিচ্ছি, তাহলে আমি একটা কাজ করি, কি করি, আমি এখানে ইউজারকে যদি আমি বলি যে না থাক ভাই তোমার এগুলো ইনপুট দেওয়া লাগবে না, ঠিক আছে, 0 আর ইনফিনিটি দিও না, তখন আমার কি করতে হবে, প্রথমবারের জন্য এই যে i ইজ ইকুয়াল টু 0 আর মিনিমাম ইজ ইকুয়াল টু ইনফিনিটি এইভাবে দিয়ে দিতে পারি। এটা তো সবাই জানি, তাই না, ফাংশনে যে ডিফল্ট প্যারামিটার পাস করা, তার মানে ইউজার যখন কল করবে তখন কিন্তু সে খালি এ আর এন যখন দিচ্ছে, তার মানে কি সেকেন্ড প্যারামিটার হিসেবে বাই ডিফল্ট 0 যাচ্ছে আর মিনিমাম হিসেবে বাই ডিফল্ট ইনফিনিটি যাচ্ছে, কিন্তু আমি যখন আমার নিজের জন্য কল করতেছি তখন কিন্তু দেখো এই যে i প্লাস 1 এবং এক্স ঠিক এইগুলো দিয়ে কল করতেছি, ঠিক আছে, তার মানে আলটিমেটলি ইউজারকে আমি হ্যাজার্ড দিচ্ছি না, ইউজার এফ অফ এন এ কমা এন দিয়ে খুশি যাও, ঠিক আছে, আর দেওয়া লাগবে না। বুঝতে পারছি না এই জিনিসটা? সো আমি i ইজ ইকুয়াল টু 0 আর মিনিমাম ইজ ইকুয়াল টু বাই ডিফল্ট ইনফিনিটি দিয়ে দিলাম কোডের মানে ফাংশনের মধ্যে, ঠিক আছে। সো ইউজার চাইলে এখানে যদি মন চায় 0 এবং ইনফিনিটি সে চাইলে দিক না দিক কোনো সমস্যা নেই, দিলেও সমস্যা নাই না দিলেও সমস্যা নেই। স্যার আই কে যদি আমরা গ্লোবালি ডিক্লেয়ার করি আর হচ্ছে প্যারামিটার হিসেবে না পাঠিয়ে ইনক্রিজ করি আর কি ভিতরে, তাহলে if এর ভিতরে প্রত্যেকবার মিনিমাম ফাংশন শেষ হওয়ার পরে আবার i এর ভ্যালু 0 করে দিতে হবে, বুঝতে পারছো?
মানে প্রত্যেকবার তখন আই এর ভ্যালু কত হয়ে যাবে, তখন দেখো এরকম করতে হবে, ইফ আই ইকুয়াল 0, কারণ পরের বার তোমার আবার মিনিমাম কল করার জন্য আবার 0 থেকে শুরু করতে হবে। তার মানে তখন তোমার এরকম করতে হবে যে ইফ আই ইকুয়াল n, তখন তুমি রিটার্ন মিনিমাম করবা, ঠিক আছে, এবং সাথে সাথে তুমি তার আগে i ইজ ইকুয়াল টু 0 করে দিবা, ক্লিয়ার করে দিবা i কে, ঠিক আছে। নয়তো পরের বার যদি আবার মিনিমাম কল করে দেখা যাবে i এর ভ্যালু n থেকে শুরু হয়েছে, বুঝছো? আমি কি তোমার কোশ্চেনে অ্যান্সার দিতে পারছি নাকি অন্য অ্যান্সার দিলাম? স্যার আমি না একটু বুঝি নাই, মানে আমি হচ্ছে আইটা গ্লোবালি ডিক্লেয়ার করেছিলাম আর ইফ এর ভিতরে আইটাকে ইনক্রিজ করেছি, কিন্তু আমার রেজাল্ট শো করতেছে না। তোমার কোডটা দেখি, হ্যাঁ দেখো, আর আমার হচ্ছে আমি তো মোবাইলে জয়েন করেছি, আমি কি তোমার আইডি কোড, ওয়ানে পাঠাবো? হ্যাঁ আইডি অনে পাঠাও, তোমার কোডটা আইডি অনে আমি ওপেন করে তারপর দেখতেছি। ওকে, তোমার কোডটা দেখতেছি, সো আমি এই আরেকটা টাচ দিয়ে তারপর তোমার কোডটা দেখতেছি, ঠিক আছে। একটু আগায় যাই, না তো সবাই বসে রয়েছে। ওকে, সো আমরা মোটামুটি তার মানে ফাংশনের প্যারামিটার এগুলোর মোটামুটি কনসেপ্ট বুঝতে পারছি। সো এইবার আরেকটা টাচ দিচ্ছি, নাও এটা করো, কোন একটা নাম্বার প্রাইম কিনা, ঠিক আছে, এটা এটা বের করো। সাপোজ একটা ইনপুট নিবা, হ্যাঁ একটা ইনপুট, সাপোজ ইন্ট এম, সি ইন এম, ঠিক আছে। এখন এই এমটাকে হচ্ছে একটা ফাংশনের মধ্যে পাঠাও, লাইক ইন্টিজার, হ্যাঁ, প্রাইম ইজ ইকুয়াল টু জি অফ এন, জি অফ এম, ঠিক আছে। সো এইটা হচ্ছে তোমার ডিক্লেয়ার, এটা হচ্ছে তোমার বের করে দিবে, এই জি ফাংশনটা বের করে দিবে যে এম প্রাইম কি প্রাইম না, প্রাইম হলে রিটার্ন করবে 1, আদারওয়াইজ রিটার্ন করবে -1 বা 0, যে কোনো একটা। স্যার চ্যাটে হচ্ছে হ্যাঁ কোডটা যেটা দিয়েছি। পেয়েছি, ঠিক আছে। সো এই কাজটা করতে থাকো, আমি তোমার কোডটা দেখতেছি ইন দ্য মিন টাইম। আমার টাস্কটা কি বুঝতে পারছো, যে এই নাম্বারটা কোন একটা নাম্বার প্রাইম কি প্রাইম না সেটা ডিটারমাইন করবে জি নামে একটা ফাংশন। সো প্যারামিটারকে যত পাঠাবা সেই প্যারামিটারটা প্রাইম নাকি প্রাইম না সেটা ডিটেক্ট করে দিবে, ঠিক আছে। প্রাইম হলে রিটার্ন করবে 1, আর নট প্রাইম হলে রিটার্ন করবে 0, ক্লিয়ার? করো, এটা করো। জিনিসটা হচ্ছে এরকম যে সাপোজ আমি জি অফ জি অফ কত লিখলাম, জি অফ 7,2 দিয়ে শুরু করব, তাই না? জি অফ 7,2, সো এরপরে আলটিমেটলি তার মানে 7 প্রাইম কিনা আর 2টা হচ্ছে আমার আই, ঠিক আছে। যে এই প্রথম সংখ্যাটা প্রাইম কিনা সেটা, আর আইটা হচ্ছে আমার ওই যে আইটারেশন ভ্যারিয়েবল, ঠিক আছে, যে প্রত্যেকবার যে আইটারেট করবে সেটার জন্য আইটা। সো প্রথমে আমি চেক করতেছি যে হ্যাঁ আচ্ছা 7 কে 2 দিয়ে ডিভাইড যায় কিনা, ঠিক আছে। যদি ডিভাইড যায় সঙ্গে সঙ্গে রিটার্ন করব হচ্ছে 0, মানে এখানে এটা কোনোভাবেই প্রাইম না। বাট যদি 7 কে n কে যদি i দিয়ে ডিভাইড না যায় তাহলে আমি কি করব, জি অফ 7,2 ইজ ইকুয়াল টু লিখবো যে হ্যাঁ জি অফ 7,2 হচ্ছে জি অফ 7,3 এর সমান, মানে জি অফ 7,3 আমাকে যে রেজাল্ট দিবে সেটাই আমি জি অফ 7,2 রেজাল্ট হিসেবে বলবো, ঠিক আছে। এখন 3, এই যে কি জানি বলে, এই যে এইটা তার মানে 7 কে 3 দিয়েও ডিভাইড করা যায় না, তার মানে আমার ফার্দার আবারও চেক করতে হবে। প্রাইম নাম্বারের ক্ষেত্রে কি করতে হয়, যে আলটিমেটলি যদি যে হ্যাঁ 2 থেকে n-1 পর্যন্ত নাম্বার গুলা দিয়ে যদি কোন একটা নাম্বারকে ডিভাইড করা না যায় সেক্ষেত্রে আমরা তাকে বলি হচ্ছে প্রাইম, তাই না? সো তার মানে হচ্ছে যেহেতু 2 দিয়ে 7 কে ডিভাইড করা যায় নাই, তার মানে আমি এবার 3 দিয়ে 7 কে ডিভাইড করে দেখতেছি, ঠিক আছে। যদি না এখানে করা যাচ্ছে না তার মানে জি অফ 7,4,
জি অফ 7,5, ঠিক আছে, জি অফ 7,6। এখন এরপরে আমরা কি করব, জি অফ 7,7, কিন্তু জি অফ 7,7 এ যদি আমি চলে আসি, ঠিক আছে, তার মানে এই যে এইটা হচ্ছে যদি আমার এন, প্রথম প্যারামিটারটা যদি এন হয় আর পরের প্যারামিটারটা যদি আই হয়, ঠিক আছে, তাহলে আমি যদি এইখানে এন এবং আই যদি সমান হয়ে যায়, তার মানে এইখানে এই পর্যন্ত আসছে কেন, আই কেন 7 পর্যন্ত আসলো, তার কারণ কি 2 থেকে 6 পর্যন্ত কাউকে দিয়ে 7 কে ডিভাইড করা যায় না, দ্যাটস ওয়াই আমি 7 পর্যন্ত চলে আসছি। যদি ডিভাইড করা যেত, কোন একটা স্টেপে যদি ডিভাইড করা যেত, আমরা সেখানেই থেমে যেতাম, ঠিক আছে। সো জি অফ 7,7 এ আমরা এসে বলতে পারি যে না, এটা তার মানে অবশ্যই প্রাইম। তার মানে যদি আই ইকুয়াল এন হয়, তার মানে আমরা বলবো এটা অবশ্যই প্রাইম, ঠিক আছে। প্রাইম বলতে আমরা রিটার্ন করব হচ্ছে, ফর এক্সাম্পল আমরা বলে দিলাম যে প্রাইম মানে হচ্ছে সাপোজ 1, তার মানে আমরা বললাম যে জি অফ 7,7 এর ভ্যালু হচ্ছে 1, তার মানে জি অফ এন কমা এন ইকুয়াল টু হচ্ছে 1, তার মানে জি অফ 7,7 এর ভ্যালু 1 হবে। তার মানে জি অফ 7,7 1 মানে কি, জি অফ 7,6 এর ভ্যালু হচ্ছে 1, তার মানে জি অফ 7,5 ও 1, তার মানে জি অফ 7,4 ও 1, তার মানে জি অফ 7,3 ও 1, তার মানে জি অফ 7,2 ও 1, তার মানে 1 মানে কি, এই যে 7 সংখ্যাটা হচ্ছে আমার প্রাইম। বাট যদি এটা নট প্রাইম একটা নাম্বারকে নিয়ে চিন্তা করি, লাইক 6 প্রাইম কিনা, ঠিক আছে, 6 প্রাইম কিনা, সো জি অফ 6, আর আরেকটা লুপ ভ্যারিয়েবল হিসেবে আমি 2 থেকে শুরু করবো, তাই না? আচ্ছা, এটা তো প্রথমেই 2 দিয়ে ডিভাইড হয়ে যাবে, তো কিছু বোঝানো যাবে না, ঠিক আছে। আরেকটা নাম্বার নিই, জি অফ কত নেওয়া যায়, জি অফ 9, ঠিক আছে। এই যে 9 প্রাইম কিনা, ঠিক আছে, এটা আমি চেক করব জি ফাংশনের মাধ্যমে, আর 2 টা হচ্ছে আমার লুপ ভ্যারিয়েবল, ডানেরটা হচ্ছে লুপ ভ্যারিয়েবল, এই যে এন কমা আই। সো প্রথমে আমি চেক করলাম যে এই 9 কে 2 দিয়ে ডিভাইড করা যায় কিনা, যায় না, তাহলে আমি কি করব, জি অফ 9,3 কে কল করে দেখব, মানে 3 দিয়ে ডিভাইড করা যায় কিনা। এখন 3 দিয়ে ডিভাইড করা যায়, এটার মানে কি, এটা কোনোদিনই প্রাইম না, ঠিক আছে। সো সঙ্গে সঙ্গে আমি কি করব, রিটার্ন করে দিব 0, ঠিক আছে। তার মানে জি অফ এন কমা 3 এর ভ্যালু 0 মানে কি, আলটিমেটলি জি অফ এন কমা 2 এর ভ্যালু আলটিমেটলি 0। বুঝতে পারছি, এই জিনিসটা কি বুঝতে পারছি আমি? সবাই ক্লিয়ার? এটা কি ক্লিয়ার? সো এইটার ফাংশনটার ডেফিনেশন যদি আমি লিখতে চাই, জি অফ, ঠিক আছে, আই, না সরি, জি অফ এন কমা আই ইজ ইকুয়াল টু হচ্ছে জি অফ এন কমা আই প্লাস 1, ঠিক আছে। আর এটার বেস কন্ডিশন কি, যদি আমার জি অফ এন হয় আর এইখানে n% i ইকুয়াল টু 0 হয়, ঠিক আছে, তার মানে n% i ইকুয়াল টু 0 হওয়া মানে রিটার্ন করবে হচ্ছে আমার আলটিমেটলি 0। আর যদি জি অফ এন কমা এন হয়, তাহলে আমার রিটার্ন করবে হচ্ছে 1। বুঝতে পারছি এই জিনিসটা কি বুঝছি, এটা কি বুঝছি কিনা একটু বলি। যদি এটা হচ্ছে আমার নর্মাল রিকার্সিভ কন্ডিশনটা, ঠিক আছে, এন কমা আই কে আমি কি করব প্রত্যেকবার, ঠিক আছে, এই যে একবার একবার করে আগাইতে থাকবো, তাই না? কিন্তু আমার কোথায় এই লুপটাকে, আমার রিকার্সিভ কল গুলোকে থামাইতে হবে কোথায়, যদি এই যে এন আর আই কারেন্টলি আমার যে প্যারামিটারটা, এটা যদি একটা আরেকটা দ্বারা ডিভাইডেড যায়, তার মানে আমি বলবো যে এরা কোনোভাবেই প্রাইম হতে পারবে না, 0 মানে হচ্ছে নট প্রাইম। আর যদি এই আইটা একসময় পৌঁছাইতে পৌঁছাইতে এন হয়ে যায়, তার মানে আমরা বলবো এটা হচ্ছে প্রাইম। ক্লিয়ার না? এটা কি ক্লিয়ার না সবার? বুঝছি সবাই? স্যার ওকে, আচ্ছা, সো এটা দেখলাম। সো আজকে কি আর পড়বো নাকি নেক্সট দিন?